কি অবস্থা সবার? যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানাও তো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের দেখতে দেখতে আমরা 15তম ক্লাসে এসে হাজির হয়েছি। আমরা কিন্তু এই অধ্যায়ের প্রায় শেষের দিকে চলে আসছি। ভেক্টর এবং নিউটনের বলবিদ্যা এই দুইটা চ্যাপ্টার বেশ বড় চ্যাপ্টার। এই দুইটা চ্যাপ্টার যদি আমাদের ফার্স্ট ইয়ারের পড়া হয়ে যায় তাহলে মোটামুটি আমরা ফার্স্ট ইয়ারের খুব ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবো। তো আমরা এই অধ্যায়ের প্রায় শেষের দিকে চলে আসছি। তো আমরা গত ক্লাসে, এর আগের ক্লাসে হচ্ছে জড়তার ভ্রামক এবং কৌণিক গতিশক্তি এই টপিকটা আমরা পড়ছিলাম। তো আজকের ক্লাসে আমরা নতুন আর একটা টপিক পড়ব। আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে টর্ক বা ঘূর্ণন প্রবণতা। একজন কমেন্ট করছে, ভাই আজকে আমার ফার্স্ট লাইভ ক্লাস। তো আচ্ছা, ফার্স্ট লাইভ ক্লাস হলে কোনো সমস্যা নেই, বাট আগের ক্লাসগুলো কিন্তু করা থাকতে হবে, বুঝছো? ক্লাস যদি সিরিয়াল বাই না করো, প্রথমকার ক্লাস যদি ঠিকঠাকভাবে করে না আসো, তাহলে কিন্তু তুমি হুট করে মাঝখান থেকে ঢুকে আজকে 15তম ক্লাস হবে, আজকে আমি টর্ক পড়াবো, তুমি কিন্তু বুঝতে পারবা না। তোমাদের পড়াশোনার সিস্টেমটা ঠিক করতে হবে কিন্তু। যেমন আমি ধরো ইনবক্সে অনেক মেসেজ পাই যে ভাই কিভাবে পড়বো, বা আমি এখন এই অবস্থায় আছি, এখন আমার পড়া হচ্ছে না, আমি পড়লেও বুঝতে পারতেছি না, বা বুঝতে পারলেও খাতায় লিখতে পারতেছি না, পরীক্ষার হলে মার্ক ভালো আসতেছে না। এর কারণটা হচ্ছে পড়াশোনা ঠিক প্রসেসে না করা, পড়াশোনার রাস্তাটা ঠিকঠাকভাবে না চেনা। তুমি যখন কোনো অধ্যায় পড়বা, সেই অধ্যায়টা প্রথম কথা হচ্ছে কি, তোমার একে ধৈর্য নিয়ে বসতে হবে। ধৈর্য ছাড়া পড়াশোনা হবে না, প্রথম কথা হচ্ছে এইটা। তোমার যদি পড়াশোনাতে ধৈর্য না থাকে তাহলে পড়াশোনা তোমার জন্য না। তুমি অন্য কোনো অন্য কোনো লাইফে সাকসেস খুঁজে নেওয়ার ট্রাই করো। এটা হচ্ছে সুন্দর পরামর্শ, বুঝছো? পড়াশোনা তোমার কাছে যদি বোরিং লাগে এবং তোমার কাছে যদি সেরকম ধৈর্য না থাকে, তাহলে মনে করো যে তোমাকে ওই ঠেলে 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 বেশি দূর নিয়ে যাওয়াটা খুব মুশকিলের ব্যাপার হবে। তোমারও বোরিং লাগবে এবং এইটা আসলে কোনো মানে প্রভাবকের পক্ষে আসলে তোমাকে সামনে আগায় নিয়ে যাওয়া সম্ভব না, যদি নিজের ধৈর্য এবং ইচ্ছাটা না থাকে। এই দুইটা জিনিস থাকতে হবে, ধৈর্য এবং ইচ্ছা। এবং ধৈর্য আছে, ইচ্ছা আছে, তারপরে তুমি সময় দিচ্ছ না, তুমি পড়াশোনা করতেছো না, সেটা করলেও কিন্তু আবার হবে না। ধৈর্য থাকা লাগবে, ইচ্ছা থাকা লাগবে, এবং সেই ইচ্ছা অনুযায়ী কাজ করে যাইতে হবে। তো তুমি যখন কোনো একটা অধ্যায় পড়বা, একেবারে সিরিয়াল বাই ক্লাসগুলো করবা। যারা পরে লাইভ ক্লাস মানে পরে এনরোল করে যুক্ত হচ্ছ, তাহলে তো ভাই অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তাহলে আমি কি করব? তুমি কি করবা? যেহেতু তুমি পরে যুক্ত হয়েছো, তাহলে তুমি যদি একেবারে আমার সাথে চলতে চাও, আমাকে যদি ধরতে চাও, তাহলে এর জন্য দুইটা কাজ করা যায়। এক, আমি কিছুদিন পড়ানো বাদ দিয়ে অফ রাখি, যে 10 দিন 15 দিনের একটা ছুটি বা 1 মাসের একটা ছুটি, যে এই ছুটিটা দিলাম, তুমি তাহলে 1 মাস ধরে ধরে ক্লাস করে করে আগায় আসলা। আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে তুমি যদি ফাঁকা টাইমে, এখন কলেজে না গেলেও কিন্তু মাঝে মাঝে, ধরো অনেক কলেজে না গেলেও কিন্তু চলে, বা তুমি মানে ফ্রি যে টাইমটা পাচ্ছ আর কি, ঠিক আছে, তোমার টাইমটা তোমার করে নিতে হবে, টাইমটা বের করে নিতে হবে। টাইমটা বের করে নিয়ে ধরো মাঝে মাঝে 2-1টা করে বেশি ক্লাস করে ফেলবা। এইভাবে 2-1টা করে বেশি ক্লাস করে ফেলতে হবে। বেশি ক্লাস করে তুমি আমাকে ধরে ফেলতে পারবা। আমার কথা বুঝতে পারছো? যে ভাইয়া না, আমি এটা করবো না, আপনি তাহলে প্রথম অপশনটাই করেন, তাহলে তুমি আমাকে 20 দিন ছুটি দাও, 30 দিন ছুটি দাও, তাহলে যারা আগায় গেছে তারা আবার পিছাই যাবে, তাই না? তো তুমি কিন্তু অন্য কাউকে পিছাই দিতে পারো না, তাই না? তাহলে কি করতে হবে? অন্য কাউকে না পিছাই দিয়ে তোমার নিজের আগায় যেতে হবে। এটা করলে সবচেয়ে বেটার হবে। তো এই কারণে যারা পরে যুক্ত হচ্ছ, কোনো সমস্যা নেই, এখনো বহুত সময় আছে। অনেকের কাছে মনে হইতে পারে ভাই অনেক ক্লাস হয়ে গেছে, আমি পারবো না। তুমি যখন ভাববা তুমি পারবা না, তাহলে মানে তুমি পারবা না। তোমার আগে এটা ভাবতে হবে যে আমি পারবো। কোনো ব্যাপার না, ভাইয়া বলছে অনেক সময় আছে এবং আমি চেষ্টা করলে পারবো, তাহলে তুমি পারবা। কিন্তু তুমি যদি মনে করো যে না আমি চেষ্টা করব না, আমি পারবো না, বারবার মনে করো যে হতাশ লাগে, না আমি মনে হয় পারবো না, না আমি মনে হয় পারবো না, এরকম যদি তাড়না নিজের মধ্যে আসে, এরকম যদি ভাবতে থাকো, তাহলে তুমি সত্যিই পারবে না। বুঝতে পারছো? তোমার প্রথমে মনে করতে হবে আমি পারবো। আমি পারবো এটা মনে করে টেবিলে বসে যেতে হবে। আমি পারবো এটা মনে করে ক্লাস করতে বসে যেতে হবে, তাহলে দেখবা ক্লাস শেষ হয়ে গেছে। তোমাদের ধরো যদি আমি স্টুডেন্ট লাইফে থাকতাম এবং আমি যদি পরে এনরোল করতাম, আমি যদি একটু পিছানো থাকতাম, তাহলে আমি কি করতাম? আমি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে বসতাম, বসার পরে যতক্ষণ পারি ক্লাস একটার পর একটা করতেই থাকতাম।
দিয়ে 3টা 4টা 5টা ক্লাস করে দিয়ে শেষ করে ফেলতাম। আমার কাছে মনে হতো দূর কোনো ব্যাপার, এই ক্লাস একটা অধ্যায়ের ক্লাস শেষ করে ফেলবো, কি হয়েছে, ভেক্টর হয়ে গেছে তো কি হয়েছে, বসে দেখি করতে থাকি, তাই না? আমরা অনেক সময় ধরো যে এই যে এখন তো আমাদের পড়াশোনা করা লাগে না, তো আমরা মাঝে মাঝে ধরো সিরিজ যখন দেখি তখন কি করি, সিরিজ একটা ডাউনলোড করে নিয়ে বসে দেখতেই থাকি যতক্ষণ না শেষ হয়। 2 দিন ধরে দেখে শেষ, কোনো মানে সাসপেন্স, পরে কি হবে ওই উত্তেজনা, ওই সাসপেন্স বা ওই আগ্রহ কৌতূহল ওটা রাখার চেয়ে দেখে শেষ করে ফেলা বেটার, তাই না? আমি কিন্তু মনে করো এইগুলো করি আর কি। তো তুমিও তাই করবা। তোমার কাছে মনে হবে তুমি মনে করো মুভি দেখতেছো বা সিরিজ দেখতে বসছো, তাহলে বসাতে শেষ করে ফেলবা যারা পরে যুক্ত হয়েছে। আর যারা প্রথম থেকে যুক্ত আছে তাদের তো কোনো ব্যাপার না, তারা তো রিল্যাক্সে আছে, আরামে আছে, ঠিক আছে? এটা কিন্তু করতে হবে। এখন এটা না করেও কিন্তু পড়াশোনা করা যায়, কোনো সমস্যা নেই। তোমার জন্য তাহলে একটা ওষুধ আছে, সেটা হচ্ছে ওয়ান শট ক্লাস। এবং ওয়ান শট ক্লাস করলে যেটা হবে, ওয়ান শট করতে পারো, কোনো সমস্যা নেই। ওয়ান শট ক্লাস করলে যেটা হবে সেটা হচ্ছে, ওয়ান শট ক্লাস করলে প্রত্যেকটা টপিকের ডেপথে তুমি যাইতে পারবা না, প্রত্যেকটা টপিকের ডিটেলস তুমি বুঝতে পারবা না, হালকার উপর একটা ঝাপসা ধারণা থাকবে, তা দিয়ে হয়তো বোর্ড পরীক্ষায় পাশ করে আসতে পারবা, কিন্তু অ্যাডমিশনে গিয়ে একটা চরম ধাক্কা খাবা। তো তোমার যদি মনে হয় না ভাই আমার বোর্ড পরীক্ষা পাশ করাটা টার্গেট, তাহলে তুমি ওই কাজটা করতে পারো। হুদাহুদি এত কষ্ট কেন করবা? আমার কথা বুঝতে পারছো? আমি কিন্তু সুন্দর মতো সব কিছু বুঝাই দিলাম। পরিশ্রম ছাড়া কেউ পড়াশোনা করে পরিশ্রম ছাড়া কেউ একটা ভালো ক্যারিয়ারে যেতে পারবে না। পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করে কোনোভাবে মনে করো যে সাকসেস গেইন করা সম্ভব না। পরিশ্রমই হচ্ছে একমাত্র পূর্বশর্ত। ওকে, তো চলো অনেক কথা বলে ফেলছি, এখন আমরা শুরু করি। তো যারা পরে যুক্ত হচ্ছে তারা এইভাবে কিন্তু আগাই নিবা, ঠিক আছে? আগাই নিবা, দেখবা কোনো ব্যাপার না, আগাইতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, তো চলো শুরু করি। আজকে আমরা পড়বো হচ্ছে টর্ক বা ঘূর্ণন প্রবণতা। ঘূর্ণন প্রবণতা, দেখো রৈখিক গতির ক্ষেত্রে বলের জায়গাটা দখল করবে টর্কে আমরা টাউ দিয়ে প্রকাশ করি। টাউ কি? টি এর মাথাটা একটু বাঁকাই দিলে সেটা হয় হচ্ছে টাউ। টি এর মাথাটা একটু বাঁকাই দিবা, এটাই হচ্ছে টাউ, সিম্বলটার নাম টাউ, এবং এটা দিয়ে টর্ককে প্রকাশ করা হয়। টর্ক হচ্ছে বাংলায় বললে ঘূর্ণন প্রবণতা। রৈখিক গতির ক্ষেত্রে বল প্রযুক্ত করলে কি হয়? ত্বরণ হয়। বল প্রযুক্ত করলে ভরবেগের পরিবর্তন হয়। কোন ভরবেগ? রৈখিক ভরবেগের পরিবর্তন হয়। আর কৌণিক গতির ক্ষেত্রে টর্ক প্রযুক্ত করলে কৌণিক ত্বরণ হয়। টর্ক প্রযুক্ত করলে কৌণিক ভরবেগের পরিবর্তন হয়। আমরা যেমন নিউটনের সূত্রে দাঁড়াও একটু সাউন্ড সরে গেছে। আমরা যেমন নিউটনের গতিসূত্রে 2 নম্বর সূত্রে কি পড়ছিলাম? 2 নম্বর সূত্রে নিউটনের গতিসূত্রের 2 নম্বর যে সূত্রটা, তার রৈখিক ফরম্যাটটা ছিল যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, আর বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তাহলে ওটা ছিল রৈখিক ভরবেগ। এবার কৌণিক ভরবেগ, কোনো বস্তু ধরো ঘুরবে, আমি তার ঘূর্ণন গতির ত্বরণ সৃষ্টি করতে চাই, কৌণিক ত্বরণ সৃষ্টি করতে চাই, তাহলে যে জিনিসটা প্রযুক্ত করা লাগবে সেটা হচ্ছে টর্ক। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, এইটা হচ্ছে প্রযুক্ত টর্কের মানের সমানুপাতিক। তো আমরা এখন এই টর্কের হিসাব নিকাশটা করতে চাই। তো দেখো আমরা কিভাবে হিসাব নিকাশটা করতে পারি। তো টর্ককে প্রকাশ করা হয় হচ্ছে কি দিয়ে? টাউ দিয়ে। এবার আমি প্রথমে একটু সংজ্ঞাটা আগে লিখি। বলা হচ্ছে কোন একটা বস্তুর ব্যাসার্ধ ভেক্টর, এবং বস্তুর উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণনকে টর্ক বলে। ভেক্টর গুণন অর্থাৎ ক্রস গুণন। তো চলো চিত্র এঁকে বুঝি। ধরো কোনো একটা বস্তু এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে। ধরো এই একটা বস্তু, এই বস্তুটা এই অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, এটা হচ্ছে তার ঘূর্ণন অক্ষ।
ঘূর্ণন অক্ষ থেকে এই যে বস্তুটা, এই বস্তুটার ঘূর্ণন অক্ষ থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর। এই বস্তুটাকে আমি ঘোরাবো, তাহলে ঘোরাইতে গেলে এই বস্তুকে এরকম একটা ধাক্কা দিতে হবে, এরকম ভাবে ধাক্কা দিতে হবে, বল প্রযুক্ত করতে হবে। তা আমরা এই যে বল প্রযুক্ত করলাম, ধরো স্পর্শক বরাবর এভাবে বল প্রযুক্ত করলাম, এই বরাবর ধাক্কা দিলাম, তাহলে প্রযুক্ত বল হচ্ছে এটা এফ। এই প্রযুক্ত বল এফ আর এটা ব্যাসার্ধ ভেক্টর আর। তাহলে এদের ভেক্টর গুণ প্রথমে কে থাকবে? প্রথমে থাকবে আর, পরে এফ, আর ক্রস এফ, এটাই হচ্ছে টর্ক। তাহলে টর্ক টাউ চিহ্ন, এটা হচ্ছে আর ক্রস এফ, এটা একেবারে ভেক্টর ফরম্যাটে মূল সূত্রটা। আমি যদি বলি টর্কের মান, ধরো টর্কের মানটা হিসাব করতে চাই, তাহলে টর্কের মান হবে টাউ, আর এর মান ক্রস গুণফলের মান যেভাবে বের করে, আর এর মান, এফ এর মান, এবং তাদের মধ্যবর্তী কোণের কস থেটা না কিন্তু সাইন থেটা। তাহলে এটাই হচ্ছে টর্কের মানের সূত্র। আমি যদি তোমাকে আর আর এফ এর মধ্যবর্তী কোণটা দেখাই, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নিতে গেলে কিভাবে নিতে হয়? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নিতে গেলে কিভাবে নিতে হয়? দুটো ভেক্টরের পাদবিন্দু অথবা শীর্ষবিন্দু এক জায়গা করে আমি আর এর সাথে এফ এর কোণ নিব, কোণ অ্যাঙ্গেল নিব, তো কোণটা কিভাবে নেওয়া যায়? আর এর মাথা আর এফ এর পা এখানে যুক্ত আছে, তাহলে এটা কি কোণ বলো তো? না। আর এর মাথা, এ দেখো আর এর মাথা শীর্ষ, এফ এর পাদবিন্দু যুক্ত আছে, না এটা তো কোণ না। তাহলে একটা কাজ করি, আমি যদি আরটাকে একটু ঠেলে সামনে আগাই দিই, আরটাকে একটু ঠেলে যদি সামনে আগাই দিই, দেখো তো সামনে আগাই চলে যাবে না? আগায় চলে গেলে দেখো এদিকে দেখো, এটা হবে আর, মানে ঠেলে সামনে নিয়ে গেলাম, তাহলে এটা হবে আর, এটা এফ, আর আর এফ এর মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা। দেখো তার মানে আবার অনেকে ভাবতে পারে যে ব্যাসার্ধ ভেক্টর আর মনে হয় এখান থেকে এই পর্যন্ত, না, ব্যাসার্ধ ভেক্টর এইটুকু, জাস্ট আমি ভেক্টর শিফট করে একটু সামনে নিয়ে জাস্ট তোমাকে কোনটা বুঝাচ্ছি। কিন্তু ব্যাসার্ধ ভেক্টরের পাদবিন্দু সবসময় কিন্তু এখানে থাকতে হবে। ব্যাসার্ধ ভেক্টর এর পাদবিন্দু সবসময়, ব্যাসার্ধ ভেক্টর পাদবিন্দু সবসময় এখানে থাকতে হবে। ব্যাসার্ধ ভেক্টরের পাদবিন্দু কিন্তু নির্দিষ্ট, পাদবিন্দু নির্দিষ্ট, পাদবিন্দু ইচ্ছা মতো ধরে নেওয়া যাবে না। কিন্তু আমি চাইলে ব্যাসার্ধ ভেক্টর এটাকে ঠেলে সামনে আগায় নিয়ে ধরো এখানে নিয়ে বলবো এটা পাদবিন্দু না, কিন্তু আমি জাস্ট তোমাকে কোনটা বোঝানোর জন্য এই জিনিসটা বলতেছি, কোনটা বোঝানোর জন্য এই জিনিসটা বলতেছি। তাহলে এই যে কোনটা, এই কোনটাই হচ্ছে আর আর এফ এর মধ্যবর্তী কোণ থেটা। অথবা তুমি এফটাকে একটু পিছনে নিয়ে নাও, পিছনে নিলে এই কোনটা, এটা থেটা হলে এটা থেটা। তাহলে এভাবে আমরা হচ্ছে টর্কের মান হিসাব করব। আমি তোমাকে টর্কের সূত্রটা দেখালাম, টর্কের সংজ্ঞাটা দেখালাম, টর্কের মান নির্ণয়ের সূত্রটা দেখালাম। এবার আসো এই ব্যাপারটা আমরা একটু ফিল করব। আমরা কিন্তু ফিল করতে পারি না এখনো যে ভাই টর্ক কি, টর্ক জিনিসটা এখনো বুঝতে পারি নাই, টর্কটা আসলে কি। তো সেই জিনিসটা আমরা বুঝবো এবার। দেখো কোনো একটা বস্তুকে ধরো আমি ঘুরাইতে চাই, ধরো একটা বস্তু অঘূর্ণনশীল আছে, আমি সেই বস্তুটাকে ঘুরাইতে চাই, তাহলে তার উপর যা প্রযুক্ত করতে হবে সেটাই হচ্ছে টর্ক। অনেকে বলতে পারো ভাই তার উপর বল প্রযুক্ত করতে হবে। ধরেন একটা বস্তু অঘূর্ণনশীল আছে, তাহলে তাকে আপনি ঘুরাইতে চান, তার উপর বল প্রযুক্ত করতে হবে। হ্যাঁ কথা সত্য, তার উপর বল প্রযুক্ত করতে হবে, কিন্তু বল প্রযুক্ত করলেই যে বস্তু ঘুরবে এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। বাট আমি যদি বলি টর্ক প্রযুক্ত করতে হবে, টর্ক যদি প্রযুক্ত করতে পারি বস্তু ঘুরবেই। তাহলে বস্তুকে ঘুরাইতে চাই, অঘূর্ণনশীল আছে, আমি বস্তুকে ঘুরাইতে চাই, তাহলে টর্ক প্রযুক্ত করতে হবে, বল না। আচ্ছা কিভাবে, আমি একটু দেখাই তোমারে, একটু উদাহরণ দিয়ে দেখাই যে টর্কের সূত্রটা কিভাবে আসলো। আমরা এই টর্কের সূত্রটা এটা একটু খুঁজে বের করতে চাই। তো আমরা প্রত্যহিক জীবনে, আমরা দৈনন্দিন জীবনে ঘুরাই, এরকম একটা উদাহরণ আমরা বলি তো, যা আমরা ঘুরাই প্রত্যেকেই, কি? দরজা। দরজার হাতল ধরে আমরা যখন দরজা আটকাই বা দরজা ঠেলা দিয়ে খুলি, তখন দরজাটা এরকম ঘুরে যায় না? তাহলে দরজা হচ্ছে এরকম একটা উদাহরণ। তাহলে আমি দেখি দরজাটাকে আমি ঘুরাইতে চাই, এই ঘুরানোর জন্য কি কি প্রযুক্ত করা লাগে, কি কি লাগে দরজাটাকে যদি ঘুরাইতে চাই। তাহলে আমি একটু চিত্রটা আঁকি, ধরো একটা দরজার চিত্র আঁকবো। এই যে এটা হচ্ছে দরজাটা, এটা হচ্ছে দরজার হাতল, আর এটা হচ্ছে দরজার ঘূর্ণন অক্ষ।
কবজা, এর সাপেক্ষে তো দরজাটা আসলে ঘুরতে পারে। তো ধরো এই দরজাটা দুই দিকেই ঘোরে, ধরো ঠেলা দিয়েও ঘোরানো যায়, টান দিয়েও ঘোরানো যায়, দুই দিকেই ঘোরে। তা আমি এখন এই দরজাটাকে ঘুরাইতে চাই। তো দরজাটাকে ঘোরানোর জন্য আমি বল প্রয়োগ করলাম। ধরো আমি এখানে বল প্রয়োগ করবো, এই যে হাতলে এখানে এই পয়েন্টে বল প্রয়োগ করব। তুমি বলো তো আমি যে বলটা প্রয়োগ করব, প্রযুক্ত বল 10 নিউটনের জন্য বেশি ঘুরবে না 20 নিউটনের জন্য বেশি ভালো ঘুরবে? বলো তো, বলো। আমি দরজার হাতলের উপর এইভাবে ধাক্কা দিয়ে দরজাটাকে ঘুরাইতে চাই। দরজাটা আমি যদি এভাবে ধাক্কা দিই, দরজাটা এইভাবে ঘুরবে, তাই না? এভাবে যদি ধাক্কা দিই, দরজাটা এই দিকে ঘুরে যাবে না এভাবে, তাহলে দরজাটা ঘুরবে। এখন আমি বলের মানটা এটা বেশি দিলে বেশি ভালো ঘুরবে নাকি কম দিলে ভালো ঘুরবে? আমি ভালো ঘুরাইতে পারবো কি করলে? বেশি বল দিলে। দরজা আপাতত চিন্তা করো এটা, যে দরজা ভালো ঘুরবে মানে বেশি টর্ক, অর্থাৎ ঘূর্ণন প্রবণতা। তাহলে যত বেশি ভালো ঘূর্ণন প্রবণতা, যত বেশি ঘুরতে চাই তত বেশি টর্ক। তাহলে টর্কের সাথে এই যে আমি একটা সম্পর্ক কিন্তু পাইলাম, যে টর্কের সাথে বলের সম্পর্কটা সমানুপাতিক। যত বেশি বল দিব তত ভালো দরজাটা ঘুরাইতে পারবো। তাহলে টর্কের সাথে বলের সম্পর্কটা সমানুপাতিক। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি টর্কে কেন যাইতেছেন? টর্ক তো দরকার নাই, টর্কের কাজটাই তো বল করতেছে। দেখেন আপনি বল বেশি দিচ্ছেন, বেশি ভালো ঘুরছে, বল কম দিচ্ছেন, কম ঘুরছে। তাহলে নতুন করে টর্ক আবিষ্কার করার তো দরকার ছিল না, এটা মানে নতুন করে উদ্ভট একটা রাশি দরকার ছিল না। বল দিয়ে আমরা কাজ করব, রৈখিক গতিতে বল দিয়ে করতাম, তাহলে কৌণিক গতিতে বল দিয়ে কাজ করব। মজার ব্যাপারটা হচ্ছে তুমি বল প্রয়োগ করলেই যে ঘুরাইতে পারবা এর কোনো গ্যারান্টি নেই। তোমাকে আমি দ্বিতীয় ক্ষেত্রটা দেখাই। তাহলে প্রথম ক্ষেত্র বলের সাথে সম্পর্ক, যে বলের সাথে সম্পর্কটা কেমন এটা আমরা প্রথমে বুঝলাম। এবার আসো 2 নম্বর, কার সাথে সম্পর্ক সেটা আমি পরে বলতেছি, তোমার আগে উদাহরণটা দেখাই। তাহলে ওই একই উদাহরণ, ধরো দরজার উদাহরণ, একই উদাহরণ। এই যে দরজাটা এটা আমরা ঘুরাইতে চাই, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এটা ঘূর্ণন অক্ষ বা কবজা, এর এভাবে চারপাশে এইভাবে ঘুরে আর কি। তা আমি এটাকে ঘুরাইতে চাই। তো দেখো আমি মনে করো এই যে এটা হচ্ছে হাতল, ধরো তুমি যে মিস্ত্রি দিয়ে দরজা বানাইছো না, সেই মিস্ত্রি কি করছে, দুটো দুটো হাতল বানাই দিয়ে গেছে। এইখানে একটা হাতল বানাই দিয়ে গেছে, এখানে একটা হাতল বানাই দিয়ে গেছে। বুঝছো আমার কথা? বুঝছো? দুটো হাতল বানাই দিয়ে গেছে। তো তুমি 20 নিউটন বল প্রয়োগ করছো, ভালো করে শোনো, আগে লিখবা না। তুমি 20 নিউটন বল এখানে প্রয়োগ করছো, এফ 20 নিউটন। তুমি 20 নিউটন বল এখানেও প্রয়োগ করছো, এখানেও 20 নিউটন বল প্রয়োগ করছো একইভাবে, এফ 20 নিউটন। তুমি বলো দরজার উপর বল তো 20 নিউটনই প্রয়োগ করলা, কোন জায়গায় ভালোভাবে ঘুরাইতে পারবা? তোমার কাছে ভালো ঘুরবে কোন জায়গায় বল প্রয়োগ করলে? বলো এই হাতলে না এই হাতলে? বলো কোন হাতলে? এই যে সাইডের দিকে যে হাতলটা, বাইরের সাইডের দিকে এই যে এই হাতলটা, এর উপর বলটা প্রয়োগ করলে দরজাটা ভালো ঘোরানো যায় না? যদি বুঝতে সমস্যা হয় দৌড়ায় দরজার কাছে যাও, দরজার কাছে গিয়ে দেখো তো হাতল ধরে টান দিলে দরজাটা ভালো ঘোরে নাকি এই দরজার মাঝখানে ধরে টান দিলে বা মাঝখানে ধরে ঠেলা দিলে দরজাটা ভালো ঘোরে? তুমি কোনো একটা মিস্ত্রি দিয়ে দরজা বানাইছো, সেই মিস্ত্রি কি করছে জানো? মিস্ত্রি হাতল এখানে বানাই দিয়ে চলে গেছে, হাতল এখানে বানাই দিয়ে চলে গেছে। ওই মিস্ত্রির তুমি টাকা পয়সা দিবা না, উল্টারও মাইক দিবা ধরে, যাই পাগল, এইখানে কেউ দরজার হাতল দেয়, এখানে ধরে দরজা টেনে খোলা যায়, ঠেলে দরজা খোলা যায়। তাহলে বল আমি প্রয়োগ করলাম, এখানেও বল প্রয়োগ করলাম, এখানেও বল প্রয়োগ করলাম, এখানেও বল প্রয়োগ করলাম, একই বল প্রয়োগ করলাম। তো তুমি যে একটু আগে ধরো বলতেছিলা যে ভাই টর্কের কি দরকার, বল প্রয়োগ করলেই তো ঘুরতো। তো এবার বলো বল প্রয়োগ করলে কি ঘুরছে? আমি যদি দরজার হাতলের পরে এখানে, মানে হাতল বলতেছি কবজা, এরপরে এখানে ধরে যদি এভাবে ঠেলতে থাকি, ওই দরজা ঘুরবে কোনো দিন? দেখো তো দরজার কবজার কাছে গিয়ে দরজার উপরে বল প্রয়োগ করে দেখো তো দরজা ঘোরে কিনা। তাহলে কোথায় বল প্রয়োগ করলে দরজাটা ভালো ঘোরে? কোথায়? একেবারে সাইডের দিকে হাতলে বল প্রয়োগ করলে দরজাটা ভালো ঘোরে, তাই না? তাহলে ঘূর্ণন প্রবণতা অর্থাৎ টর্ক এটা শুধুমাত্র কিন্তু বলের উপর নির্ভর করে না। কেন? বল এখানেও দিছো তুমি 20 নিউটন, এখানেও দিছো 20 নিউটন, তাহলে এখানে বল দেওয়ার কারণে যেভাবে ঘুরছে এখানে বল দেওয়ার কারণে তার চেয়ে ভালোভাবে ঘুরছে, তাই না? তাহলে কোন জায়গায় বল দিলে ঘূর্ণন প্রবণতাটা বেশি হলো? এই জায়গায় বল দিলে
ঘূর্ণন প্রবণতাটা বেশি হইল না? তাহলে বল শুধু দিলেই হবে না, বল কোন জায়গায় বলটা প্রয়োগ করতেছি সেটাও কিন্তু ম্যাটার করে। তাহলে ঘূর্ণন প্রবণতা শুধু বলের উপর নির্ভর করে না। এই কারণে শুধু বল দিয়ে প্রকাশ করা যাচ্ছিল না, এই কারণে নতুন একটা রাশি লাগলো, নতুন একটা রাশির দরকার পড়লো। সেই নতুন রাশিটার নাম ঘূর্ণন প্রবণতা বা টর্ক। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি যদি এইখানে বল প্রয়োগ করি তাহলে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব এটা, আর যদি এখানে বল প্রয়োগ করি তাহলে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব এটা। মানে যেখানে আমি বল প্রয়োগ করব ঘূর্ণন অক্ষ থেকে সেখানকার দূরত্বটার নামই ব্যাসার্ধ ভেক্টর, তাই না? এবার বলো ব্যাসার্ধ ভেক্টর বেশি হলে ঘোরানো ভালো না ব্যাসার্ধ ভেক্টর কম হলে ঘোরানো ভালো? বলো। আর এর মানটা আর এর মানটা বেশি হলে ঘোরানো ভালো না কম হলে ঘোরানো ভালো? এক পাগল বলছে কম। তাহলে আর এর মানটা এখানে কম, এখানে ধরে ঠেললে ঘোরানো ভালো নাকি? ঠিক আছে, ও কোনোদিন দরজায় খোলে নাই, ও কোনোদিন দরজায় ঘুরায় নাই। তাহলে আর এর মান যত বেশি হবে সেখানে বল প্রয়োগ করলে ঘুরানোটা ভালো, বেশি ভালো করে ঘুরে, ঘূর্ণন প্রবণতা বেশি হয়। বোঝা গেছে? তাহলে ঘূর্ণন প্রবণতা বলের সাথে সমানুপাতিক ঠিক আছে, কিন্তু আরও একটা রাশির উপর নির্ভর করে, সেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর। তাহলে তার সাথে এই টর্ক কেমন সম্পর্কযুক্ত? সমানুপাতিক। তাহলে 2 নম্বর সম্পর্কটা হচ্ছে টর্ক ব্যাসার্ধ ভেক্টর আর এর সাথে সমানুপাতিক। আর কি? আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর কিভাবে হিসাব করব? ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব। ঘূর্ণন অক্ষ থেকে, যে ঘূর্ণন অক্ষ থেকে যে পয়েন্টে আমি বল দিচ্ছি সেই বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব, এটাই হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। কি বোঝা গেছে? তাহলে এটা বলো 2 নম্বর। এবার হেডিংটা বলো। 2 নম্বর আলোচনা তো হয়েছে, এবার হেডিংটা বলো। ওখানে ছিল বলের সাথে সম্পর্ক, এখানে হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের সাথে সম্পর্ক। ব্যাসার্ধ ভেক্টরের সাথে সম্পর্ক, সাথে সম্পর্ক কি করতেছি আসলে আমরা? দেখো আমি তোমাকে তো টর্কের সূত্র এটা দিছিলাম, তো তুমি তখন মনে মনে আমাকে জিজ্ঞেস কিন্তু করছো যে ভাই এই টর্কের সূত্র আপনি কোত্থেকে পাইলেন? এটা কি আপনি ধ্যানে বসে এই সূত্র আবিষ্কার করে ফেলছেন? উত্তর হচ্ছে না, এই ব্যাপারটাই আমরা ফিল করতেছি যে সূত্রটা আসলে আসলোটা কিভাবে। তা আমরা তখন দেখলাম যে আমি দরজা ঘুরাবো, তাহলে দরজার যে ঘূর্ণন প্রবণতা টর্ক, এইটা বলের সাথে সমানুপাতিক, ব্যাসার্ধ ভেক্টরের সাথে সমানুপাতিক। আর কোনো কিছুর উপর কি নির্ভর করে? করে। আর একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর এবং বলের মধ্যবর্তী কোণ। তুমি অনেক বেশি বল প্রয়োগ করলা, ব্যাসার্ধ ভেক্টরের মানও অনেক বেশি হলো, তারপরও দরজা নাও ঘুরতে পারে। দেখো দেখো তুমি দরজা ঘুরাইতে পারবা না, এরকম হইতেও পারে। কিভাবে? ধরো একে বুঝাই। তুমি দরজা খোলার জন্য দরজার উপর বল প্রয়োগ করলা, তো কিভাবে বলটা প্রয়োগ করলা শোনো এবার। এই যে দরজার হাতলেই বল প্রয়োগ করলা, তাহলে হাতলে যদি বল প্রয়োগ করো ঘূর্ণন অক্ষ থেকে ব্যাসার্ধ ভেক্টর, এই ব্যাসার্ধ ভেক্টরের মানটা অনেক বেশি, এই যে আর অনেক বেশি, ভালো। এবার এখানে তুমি বল প্রয়োগ করছো, কিন্তু বলটা কিভাবে প্রয়োগ করছো এবার শোনো। বলটা প্রয়োগ করছো এইভাবে, এইভাবে বলটা প্রয়োগ করছো, বলটা এভাবে প্রয়োগ করছো, অথবা বলটা এদিক থেকে এইভাবে প্রয়োগ করছো বলটা। এবার বলো ঘুরাইতে পারবা? দরজা ঘুরাইতে পারবা? অনেকে বলে ভাই আপনি বল দিছেন। হ্যাঁ দিছি, বলের মান 20 নিউটন ধরো, অনেক বল দিছি, এবং বল দিছি কোথায়? হাতলের উপর। কিন্তু বলটা কিভাবে দিছি? তোমার বাসায় দরজা আছে, দরজার যে হাতল সেই হাতলটা ধরো, এভাবে হাতল ধরে এইভাবে এদিকে ঠেলো, অথবা হাতল ধরে এভাবে দরজার সাথে মিশে গিয়ে এভাবে ঠেললে ওই দরজা কোনোদিন ঘুরাইতে পারবা? দেখবা হাতল ভেঙে গেছে কিন্তু দরজা ঘুরতেছে না। বোঝা গেল? তাহলে শুধু আর এবং শুধু এফ এর উপর নির্ভর করে না, আরো কেউ একজন আছে। কি বলো তো? এই দরজার উপর আমি হাতলের উপর বল প্রয়োগ করব, কোন দিক থেকে কিভাবে বলটা প্রয়োগ করলে দরজাটা ভালো করে ঘুরবে, অর্থাৎ ঘূর্ণন প্রবণতাটা আমি বেশি পাবো? কিভাবে? কিভাবে? একটু কমন সেন্স খাটাও। তুমি দরজা যখন খোলো, দরজা যখন ঘুরাও, তুমি কিভাবে বল প্রয়োগ করো? এভাবে আসো, এসে ধরো এই যে সামনে দরজা আছে, হাতল ধরে এভাবে সোজা টান দাও, নয়তো এভাবে সোজা ঠেলা দাও না?
তাহলে তুমি দরজার সাথে এই যে দরজার সাথে কিভাবে বলটা প্রয়োগ করো দেখো তো, এইভাবে বলটা প্রয়োগ করো না, 90 ডিগ্রি কোণ করে তুমি বলটা প্রয়োগ করো না, তাহলে ওইভাবে বলটা প্রয়োগ করলে সবচেয়ে ভালো ঘুরে না? বলো। তার মানে কোণের উপরও নির্ভর করে এবং 90 ডিগ্রির জন্য সবচেয়ে ভালো ঘোরে, তাই না? 90 ডিগ্রির জন্য দরজাটা সবচেয়ে ভালো ঘোরে তুমি যদি লম্বভাবে বলটা প্রয়োগ করো, তাহলে ভালো ঘোরে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে এটা হচ্ছে দরজাটা, এই যে এটা হচ্ছে দরজা, এই দরজার এটা হচ্ছে হাতল, তাহলে আর এর মানটা এই যে অনেক বেশি, কারণ একেবারে প্রান্তে হাতল, আর তুমি বলটা প্রয়োগ করছো এটা, আর তুমি বলটা প্রয়োগ করছো এই যে এভাবে লম্বভাবে, দেখো এবার এটা হচ্ছে এফ, এই আর এবং এফ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি, তাহলে দরজাটা খুব ভালোভাবে ঘুরবে। যদি আরটাকে বাইরে বাড়াই নিয়ে যাও, দেখো এফটাকে যদি এদিকে ঠেলে নিয়ে যাও, দেখো এই কোণটা এটাও 90 ডিগ্রি। তুমি মাথার সাথে মাথা মিলাই দেখো, আর এর মাথা এফ এর মাথার সাথে মাথা মিলাই কোণ নিতে পারো, অথবা এই যে পায়ের সাথে পা মিলাই কোণ নিতে পারো, তোমার ইচ্ছা, কিন্তু এই কোণটা 90 ডিগ্রি। এখানে ঘূর্ণন প্রবণতাটা সবচেয়ে বেশি পাওয়া যায় না, তাহলে এখানে টর্কটা কি বলতেছে, মন কি বলতেছে, ম্যাক্সিমাম পাওয়া যায় না। তাহলে আমি কোণের মানটা দেখো ভালো করে খেয়াল করো, আর এর সাথে এফ এর কোণ 0 ডিগ্রি, 0 ডিগ্রির জন্য নো টর্ক, ঘোরে না। আবার আর এর সাথে এফ এর কোণ 180 ডিগ্রি, ঘোরে না। তাহলে আর এর সাথে এফ এর কোণ এটা 0 ডিগ্রি হলে অথবা 180 ডিগ্রি হলে নো টর্ক, জিরো টর্ক, 0/180 হলে জিরো টর্ক, কোনো ঘোরে না, এভাবে ঘোরানো যায় না। ঠিক আছে, দেখো আর এবং এফ একই দিকে, আর এবং এফ মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আর এটা আর এটা এফ মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে 180 এবং 0 ডিগ্রির জন্য নো টর্ক, 90 ডিগ্রির জন্য টর্ক ম্যাক্সিমাম। তাহলে আর এবং এফ এর মধ্যবর্তী কোণ থিটা 90 ডিগ্রি হলে টর্ক হয় ম্যাক্সিমাম, টর্কটা হয় ম্যাক্সিমাম। তাহলে একটা জিনিস খেয়াল করো, তোমাদের একবার রাখলেই হবে, আমি একটু কম পারি তো এই কারণে আমি একটু বেশি চিত্র রাখতেছি যাতে ভালো করে বুঝতে পারি, তোমরা একটা রাখলেই হবে। দেখো এটা তো ব্যাসার্ধ ভেক্টর, এটার তো চেঞ্জ হচ্ছে না, এটা তো সবসময় এটাই, কারণ আমি হাতলের উপর বল প্রয়োগ করছি। এফটা যদি এরকম হয় তাহলে হ্যাঁ ঘুরবে, একটু ঘুরবে, এভাবে হলে একেবারেই ঘুরতো না। এভাবে যদি বল দিতাম, দেখো এভাবে যদি বল দিতাম এফ ঘুরতো না, এইভাবে যদি বল দিই একটু ঘুরবে, এভাবে যদি বল দিই তাহলে আরেকটু ভালো ঘুরবে, তাই না? বলো তো আরেকটু ভালো ঘুরবে না? কোণের মানটা দেখো 0 থেকে আস্তে আস্তে বাড়তেছে, কোণের মানটা 0 ছিল, তারপরে কোণের একটা মান হয়েছে, কোণের আরেকটু মান হয়েছে, বাড়ছে। এবার যদি এভাবে বল প্রয়োগ করি, তারপরে এভাবে যদি বল প্রয়োগ করি, এই যে এটা একেবারে 90 ডিগ্রি, দেখো এভাবে যদি বল প্রয়োগ করি তাহলে এটা একেবারে 90 ডিগ্রি, তাহলে কোণের মান আরও বাড়লো, বেড়ে এই যে 90 ডিগ্রির জন্য ম্যাক্সিমাম টর্ক পাওয়া গেল, এটার জন্য সবচেয়ে ভালো ঘুরছে। এবার যদি আমি ঘুরাইতে মনে করো যে হাতটাকে এভাবে ঠেলছিলাম, এভাবে ঠেলতেছি, দরজার উপর এভাবে ঠেলা দিছি, এভাবে ঠেলা দিলে দরজা একেবারে ধাপ করে ঘুরে গেছে, দরজা একেবারে খুব ভালোভাবে ঘুরে গেছে। এবার আমি এদিক দিয়ে ঠেলতেছি, তাহলে আমি যদি এবার এভাবে বল প্রয়োগ করি তাহলে কোণের মান তো আরও বাড়লো, এভাবে যদি বল প্রয়োগ করি কোণের মান আরও বাড়লো, ঘুরবে, ভালো ঘুরবে, ঘুরাইতে অনেক কষ্ট হবে, এই সামান্য ঘুরবে। তারপরে যদি এভাবে বল প্রয়োগ করি তাহলে ভালো ঘুরবে না, আর এভাবে যদি বল প্রয়োগ করি তাহলে তো ঘুরবেই না। তাহলে এই যে এটা হচ্ছে 180 ডিগ্রি, তার জন্য ঘুরবে না, কোনো টর্ক নাই, টর্ক 0। তাহলে কোণের মানটা প্রথমে বাড়তেছিল, দেখো কোণের মানটা বাড়তেছিল, কোণের মানটা বাড়তেছিল, টর্কের মানটাও বাড়তেছিল। 90 ডিগ্রির জন্য টর্কের মানটা সবচেয়ে বেশি। তারপরে 90 থেকে আবার যখন তুমি কোণটা বাড়াচ্ছ তখন আবার টর্কের মানটা দেখো কমতেছে, এবং কমতে একসময় 180 ডিগ্রির জন্য টর্ক একবারে 0 হয়ে গেছে। তাহলে ভাই ভালো ঘুরছে কার জন্য? 90 ডিগ্রির জন্য সবচেয়ে ভালো ঘুরছে। তাহলে 0 থেকে 90-র দিকে যাচ্ছিলাম, ভালো ঘুরতেছিল, আবার 90 থেকে 180-তে যাচ্ছি, ঘূর্ণন প্রবণতা কমতেছে, 90-র জন্য সবচেয়ে বেশি। 0 থেকে 90-তে যাচ্ছি, 90-র জন্য সবচেয়ে বেশি, 90 থেকে আবার 180-র জন্য
টর্ক আবার কমে যাচ্ছে, 180 জন্য আবার টর্ক হয়ে গেছে 0। তাহলে বলো তো সম্পর্কটা কোণের সাথে RRF এর মধ্যবর্তী কোণ থিটা এর সাথে টর্কের সম্পর্কটা আমি কি বলবো বলো তো? 3 নম্বর সম্পর্ক। 3 নম্বর সম্পর্কটা কি বলবো বলো তো? অনেকে বলতে পারে যে ভাই টর্কের সাথে থিটার সম্পর্ক সমানুপাতিক, তাহলে কি হলো? তাহলে কি হলো? থিটার সাথে সমানুপাতিক হইলো তো 180 জন্য সবচেয়ে বেশি হওয়া উচিত। 90 চেয়ে 180 বেশি না? তাহলে তো না, 180 জন্য সবচেয়ে বেশি হওয়া উচিত। 180 জন্য কি বেশি হলো? হলো না। তাহলে না, এটা সম্পর্ক ভুল সম্পর্ক, হলো না। তাহলে টর্কের সম্পর্কটা 3 নম্বর, টর্কের সম্পর্কটা থিটার কস থিটার সমানুপাতিক হওয়া উচিত। কস থিটার সমানুপাতিক হওয়া উচিত, বলো তো হলো? কস থিটার সমানুপাতিক হওয়া উচিত। যদি কস থিটার সমানুপাতিক হয় তাহলে তো 0 ডিগ্রির জন্য সবচেয়ে বেশি হবে, আর 90 ডিগ্রির জন্য তো কম হবে। কজ 90 0, কিন্তু 90-র জন্য টর্ক সবচেয়ে বেশি, তাহলে এটাও তো ভুল কথা। তাহলে কি হবে? কি হবে? একটু মাথা খাটাও, চিন্তা করো কি হবে, বলো বলো। এই তো তুমি বলে দিছো, গুড, এই তো ভেরি গুড। তাহলে ভাই টর্কের সাথে থিটার সম্পর্ক সাইনের সাথে সম্পর্কটা সাইন থিটার সমানুপাতিক। সাইন থিটার সমানুপাতিক দেখি, একটু যাচাই করে দেখি। 0-র জন্য সাইন 0 0, হ্যাঁ। সাইন 180 0, হ্যাঁ। সাইন 90 সবচেয়ে বেশি, এই তো। তাহলে RRF এর মধ্যবর্তী কোণ থিটার উপর ডিপেন্ড করে, এবং থিটার সাথে কেমন সম্পর্ক? থিটার সাথে সাইন থিটার সমানুপাতিক সম্পর্ক টর্ক। তাহলে কি কি বিষয়ের উপর নির্ভর করলো বলো? টর্ক, ঘূর্ণন প্রবণতা, কয়টা বিষয়ের উপর নির্ভর করলো? তাহলে ঘূর্ণন প্রবণতা টর্ক নির্ভর করলো এফ এর উপর, নির্ভর করলো আর এর উপর, নির্ভর করলো RRF এর মধ্যবর্তী কোণের সাইন থিটার উপর। আর এবং এফ এর মধ্যবর্তী কোণের সাইন থিটার উপর নির্ভর করলো। বুঝতে পারছো? বোঝা গেছে যে টর্ক কি কি বিষয়ের উপর নির্ভর করলো ভাই? এই বিষয়গুলোর উপর নির্ভর করলো। তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে এফ। ধরো আমি এবার একটু কাট করে বল প্রয়োগ করলাম। এটা হচ্ছে এফ, আর এবং এফ এর মধ্যবর্তী কোণ এটা হচ্ছে থিটা। তাহলে ঘূর্ণন প্রবণতা, এই যে ঘুরবে, এই ঘূর্ণন প্রবণতাটা টর্ক, তাহলে এই তিনটা বিষয়ের সাথে সমানুপাতিক। তাহলে একসাথে নিয়ে আসি, আর এর সাথে সমানুপাতিক, এফ এর সাথে সমানুপাতিক, সাইন থিটার সাথে সমানুপাতিক। ঠিক আছে, সমানুপাতিক চিহ্ন উঠাই দিলাম, উঠাই দিয়ে ধ্রুবক 1। আর কোনো কিছুর উপর তো ডিপেন্ড করে না। যদি আর কোনো কিছুর উপর ডিপেন্ড করতো তাহলে একটা ধ্রুবক ধ্রুবক কিছু একটা আনতাম, তারপরে সেই ধ্রুবকের মানটান কিছু একটা বের করতাম। কিন্তু আর তো কিছুর উপর ডিপেন্ড করতেছে না। তুমি যদি বলো না ভাই আরো কিছুর উপর ডিপেন্ড করে, তাহলে আমরা বলো, আমাকে জানাও যে ভাই আর এই বিষয়ের উপর ঘূর্ণন প্রবণতা নির্ভর করে, বলো। দেখো তো একটু ভাবনা চিন্তা করে বলতে পারো কিনা যে না, তাহলে আর কোনো কিছুর উপর নির্ভর করছে না। তাহলে টর্ক আর এর এফ এর সাইন থিটার সমানুপাতিক। সমানুপাতিক চিহ্ন উঠাই দিলাম, ধ্রুবক 1 বললাম, যেহেতু আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না এই কারণে ধ্রুবক বললাম 1। তাহলে আর এফ সাইন থিটা, এই হচ্ছে টর্কের মান। অর্থাৎ দেখো, টর্ক শুধুমাত্র এফ দিয়ে চালাই দেওয়া যাইতো না, আর আছে এবং আর আর এফ এর মধ্যবর্তী কোণের সাইন থিটাও আছে। তাহলে শুধু এফ দিয়ে চালানো যাইতো না। কোনো একটা বস্তুকে ধরো, কোনো একটা বিন্দু ভরের বস্তু, তার উপর বল প্রয়োগ করলে বস্তু গতিশীল হবে, বল প্রয়োগ করলে ত্বরণ হবে। ঠিক আছে, বল প্রয়োগ করলে ত্বরণ সৃষ্টি হবে। কিন্তু কোন একটা বস্তু ধরো ঘুরবে, আমি ঘুরাইতে চাই, একটা বস্তুকে ঘুরাইতে চাই, তাহলে আমি ঘুরাইতে চাই, তার উপর বল প্রয়োগ করলেই যে ঘুরবে এমন কোনো কথা নেই। ধরো একটা বস্তু ঘুরাইতে চাই, এটার উপর বল প্রয়োগ করলেই যে এটা ঘুরবে এমন কোনো কথা নেই। ধরো আমি বলটা এভাবে প্রয়োগ করলাম, ঘুরবে নাকি বলো তো? কেউ যদি এভাবে ধাক্কা দেয় ঘুরবে? মনে করো একটা চাকতি, এই যে একটা চাকতি আমার কাছে আছে, এই চাকতিটাকে আমি ঘুরাইতে চাই, আমি কি করতেছি? চাকতিটাকে এভাবে ঠেলতেছি, এভাবে ঠেলতেছি। এই চাকতিটাকে আমি 1000 বার ঘুরাইতে পারবো? 1000 ঠেলেও ঘুরাইতে পারবো। কিন্তু আমি চাকতির উপর, ধরো এটা হচ্ছে অক্ষ, এই অক্ষটাকে কোনো মতে ধরে রেখে যদি এইভাবে ধাক্কা দিই, এইভাবে ধাক্কা দিই, এইভাবে ধাক্কা দিই, এই যে এইভাবে ধাক্কা দিই, তাহলে দেখো ঘুরে গেছে। এটা এভাবে ধাক্কা দাও, এভাবে ধাক্কা দাও, এই যে এইভাবে, এভাবে ধাক্কা দাও, দেখো এটা কিন্তু ঘুরতেছে। বোঝা গেছে? তাহলে বল দিলেই যে ঘুরবে এমন কোনো কথা আছে না। তাহলে বল না, ঘোরানোর জন্য যে জিনিসটা লাগবে সেটা ঘূর্ণন প্রবণতা, যাকে বলা হচ্ছে টর্ক। তাহলে টর্ক জিনিসটা ফিল করতে পারছো যে টর্ক জিনিসটা আসলে কি? বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে টর্ক, টর্কের মান। এবার কথা হচ্ছে টর্ক কি রাশি? ভেক্টর রাশি, অবশ্যই ভেক্টর রাশি। ঘুরবে, ঘুরবে কোন দিকে ঘুরবে? যেমন এই চাকতিটা, এই চাকতিটা ঘুরবে তো, তাহলে চাকতিটা দেখো ভালো করে খেয়াল করো, এই দিকেও ঘুরতে পারে, এই যে এভাবে ধাক্কা দিলে এই যে চাকতিটা এভাবেও ঘুরতে পারে, এই যে এদিকে এভাবে ঘুরতে পারে, এই যে চাকতিটা এভাবেও ঘুরতে পারে, অথবা এভাবেও তো ঘুরতে পারে, উল্টা দিকেও তো ঘুরতে পারে, তাই না?
উল্টা দিকেও তো ঘুরতে পারে, এই যে এইভাবেও ঘুরতে পারে, তাহলে এদিকেও ঘুরতে পারে, আবার এদিকেও ঘুরতে পারে, আবার এদিকেও ঘুরতে পারে, তাই না? তাহলে দুইভাবেই ঘুরতে পারে। তাহলে তো ভাই দিক আছে, তো একটা দিক লাগবে, তো দিক তো হয়ে গেছে, দেখো দিক তো হয়ে গেছে, আর এফ সাইন থিটা। তুমি আমাকে বলো তো, তুমি আমাকে বলো যে যদি কোনো একটা রাশি ধরো এ বি সাইন থিটা হয়, এ এর মান বি এর মান তাদের মধ্যবর্তী কোণে সাইন থিটা, এটা যদি হিসাব হয়, তাহলে এখান থেকে যে রাশিটা পাবো সেটা ক্রস গুণফল না? ক্রস গুণফল। তাহলে এটা কি হবে বলো, এটা কি হবে, এটাকে আমি কি বলতে পারি? এটা এ ক্রস এ বি সাইন থিটা, এটা কার মান? এ ক্রস বি এর মান না বি ক্রস এর মান বলো তো? এ ক্রস বি এর মানও হইতে পারে, আবার বি ক্রস এর মানও কিন্তু হইতে পারে, কি পারে না? মনে আছে? এ ক্রস বি এর মান কত? এ বি সাইন থিটা। বি ক্রস এর মান কত? বি এ সাইন থিটা। তো বি এ সাইন থিটা আর এ বি সাইন থিটার মধ্যে পার্থক্য আছে কোনো? একই তো কথা। তাহলে মান এ বি সাইন থিটা, মান এ বি সাইন থিটা। ওকে, এখন কথা হচ্ছে ভাই এ ক্রস বি না যেদিকে বি ক্রস এ তার বিপরীত দিকে? অবশ্যই, অবশ্যই এ ক্রস বি যেদিকে বি ক্রস এ তো অবশ্যই তার বিপরীত দিকে, কিন্তু তাদের মান তো সেম নাকি? মান সেম না? তো ঠিক তেমনি ভাবে আমরা এখন কি চাই? আমরা টর্কের সূত্রটা পাইলাম আর এফ সাইন থিটা। তাহলে টর্ক ভেক্টর রাশি, এবং দেখো এটা আর আর এফ এর মধ্যবর্তী কোণ, দেখো আর এবং এফ এর মধ্যবর্তী কোণ থিটা, তাহলে আর আর এফ এর মধ্যবর্তী কোণ তার সাইন থিটা, তাহলে টর্ককে ভেক্টর ফরম্যাটে লেখা যায় তো। তাহলে এখান থেকে আমরা ভেক্টর ফরম্যাটে কি লিখতে পারি বলো তো? কি লিখতে পারি? যে টর্ক ইকুয়াল টু কি লিখতে পারি? টর্ক ইকুয়াল টু আর ক্রস এফও লিখতে পারি, আবার টর্ক ইকুয়াল টু এফ ক্রস আরও লিখতে পারি। হ্যাঁ, দুটোই হতে পারে, দুটোই হতে পারে, কারণ মান তো আর এফ সাইন থিটা, সেটা তো আর ক্রস এফ এর মানও হইতে পারে, আবার এফ ক্রস আর এর মানও হইতে পারে। ঠিক আছে, সম্ভাব্য দুইটা জিনিসই হইতে পারে। এইবার কি করতে হবে? চালাকি করতে হবে, টেস্ট করতে হবে যে হ্যাঁ এটা থেকে দুটোই আমরা লিখতে পারি, কিন্তু এই দুটোর মধ্যে একটা সত্যি আর একটা মিথ্যা, একটা সঠিক আর একটা ভুল। কোনটা সঠিক আর কোনটা ভুল আমি আপাতত বলে দিচ্ছি, কিন্তু কোনো সমস্যা নেই, তুমি যাচাই করতে পারবা। আমি তোমাকে বলে দিচ্ছি এটা সঠিক, এটা সঠিক সূত্র, আর এটা ভুল সূত্র, এটা ভুল সূত্র, এটা সঠিক সূত্র, এটা সঠিক সূত্র। ভাই আপনাকে কে বললো? আমি যাচাই করছি, তুমিও যাচাই করো। যাচাই করলে দেখবা ঘটনা ঘটে গেছে। কিভাবে যাচাই করব? যাচাইটা করব কিভাবে? যাচাইটা করব হচ্ছে আমরা আমরা কোনো একটা বস্তুকে, কোনো একটা চাকতি ধরো, সেটাকে আমরা ঘুরাবো, ঘুরানোর পরে দেখবো চাকতিটা কিভাবে ঘোরে। যেভাবে ঘুরবে সেটা কি আর ক্রস এফ থেকে পাওয়া যায় নাকি এফ ক্রস আর থেকে পাওয়া যায়? ঘুরানোর দিকটা, ঘূর্ণনের দিকটা সেটা আর ক্রস এফ থেকে পাওয়া যায় নাকি এফ ক্রস আর থেকে পাওয়া যায়, সেটা আমরা দেখব। দেখে তারপরে দেখতে পারি যদি এটা ঠিক হয় তাহলে এটা ঠিক হবে, এটা যদি ভুল হয় ভুল হবে, আবার যদি এটা না হয়, এখানে যা লিখছি এটা যদি না হয়, ওকে ঠিক আছে, না হবে, তার উল্টাও হইতে পারে। সেটা কি করব? আমরা চেক করব। বোঝা গেছে আমাদের কথা? বুঝছো? বলো এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? বলো বলো বলো, কারো কোনো প্রশ্ন আছে? ভাই দেখি না, কি দেখো না? চোখ খোলো, দেখতে পারবা, চোখ খুললে দেখতে পারবা। দাদা আপনি এক অনুষ্ঠানে বায়োলজি কেমনে পড়বো সেটা বলতে চাইছিলেন, কিন্তু সম্পূর্ণ বলতে পারো নাই। বায়োলজি পড়তে হবে না, আগে ফিজিক্স পড়ো। লং রেডিয়াসে ফোর্স লং টাইম দিতে হবে না, লং রেডিয়াসে ফোর্স লং টাইম দিতে হবে না কেন? লং রেডিয়াসে ফোর্স লং টাইম কেন দিতে হবে? ভাই আপনার ক্লাসে নো ডাউট, ওকে থ্যাংক ইউ। তাহলে শোনো, এবার সম্ভাব্য তো দুটো জিনিসই আমাদের চোখের সামনে উঠে আসছে, এবার এর মধ্যে একটা ঠিক আর একটা ভুল। আসো যাচাই করি কোনটা ঠিক কোনটা ভুল। তাহলে কেউ আগে চিত্রটা আঁকবা না, ওকে, কেউ আগে আঁকবা না। ধরো একটা চাকতি, একটা চাকতি,
এই যে একটা চাকতি আছে, এটাকে আমরা ঘোরাইতে চাই, এটাকে আমরা ঘোরাবো, ঠিক আছে, ধাক্কা দিয়ে ঘোরাবো। তো এই বরাবর ধাক্কা দিলাম, এই যে এই বরাবর ধাক্কাটা দিলাম, এই দেখো স্পর্শক বরাবর ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার এই যে ফোর্সটা, এই ফোর্সটা হচ্ছে এফ। ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব এই যে আর, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর। তাহলে এই যে ডট ডট দিয়ে বর্ধিত করলে তুমি কোনটা পেয়ে যাবা, থিটা, আর আর এফ এর মধ্যবর্তী কোণ থিটা, অথবা এটাও বলতে পারো, এটাও থিটা। ধরো এই যে এটাকে এফটাকে মাথা নামায় নিয়ে আসো, এফ দেন এটা থিটা। তাহলে তুমি আমাকে বলো, আমি যদি এভাবে ধাক্কা দিই এটাকে কেমনে ঘুরতে দেখবা বলো, এটাকে কিভাবে ঘুরতে দেখবা বলো, এইভাবে ঘুরতে দেখবা নাকি এটাকে এভাবে ঘুরতে দেখবা, বলো তো, বলো তুমি চোখে চোখে কিভাবে দেখবা, একটু কল্পনা করো, কল্পনা শক্তিটাকে একটু বাড়াও, কল্পনা শক্তির যে সুইচ দুইটা আছে একটু চেপে দাও, চেপে দিয়ে চিন্তা করো তো তুমি কোনভাবে ঘুরতে দেখবা, এই যে প্রথমটা না দ্বিতীয়টা, নিচেরটা এইভাবে ঘুরবে না, এই যে চাকতি, ঠিক আছে, বাসা থেকে একটা প্লেট নাও, একটা প্লেট নিয়ে এভাবে ধরে এইভাবে ধাক্কা দাও তো, এইভাবে ধরে ধাক্কা দাও, তাহলে এইভাবে ধরে ধাক্কা দিয়ে দেখো তো প্লেটটা কিভাবে ঘুরে, এইভাবে ঘুরে যাবে না, এইভাবে ঘুরে যাবে, তাহলে এই দিকে ঘুরবে, এই যে এভাবে ঘুরবে, কি বোঝা গেছে, এটুকু তো আমি শিওর। তাহলে এভাবে যদি ঘোরে, এভাবে যদি ঘোরে, এভাবে একটু স্ক্রু ঘোরাও তো, স্ক্রু ঘোরাও ঘোরাও, এভাবে যদি ঘোরে একটু স্ক্রু ঘোরাও, স্ক্রু ঘুরাইলে স্ক্রুটা কোন দিকে ওঠে, উপরের দিকে ওঠে। তাহলে স্ক্রু মেথডে যেভাবে ঘুরতেছে, যে এভাবে ঘুরছে না, এভাবে ঘুরাও, এভাবে ঘুরাও 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 ঘুরাও, স্ক্রু কোন দিকে ওঠে, উপরের দিকে, তাহলে টর্ক উপরের দিকে, বোঝা গেছে, এটা হচ্ছে স্ক্রু মেথড। আবার আমরা ডানহাতি মেথডে আসতে পারি, ডানহাতি মেথডে আসতে পারি, যদি এইভাবে ঘোরে, এইভাবে ঘোরে তাহলে টর্কটা কোন দিকে থাকে, এইভাবে যদি কোনো কিছু ঘোরে, দেখো তো এইভাবে যদি ঘোরে, এই যে ঘূর্ণন দেখো আমার হাতের দিকে দেখো, এইভাবে যদি ঘোরে তাহলে টর্ক কোন দিকে হওয়া উচিত, আমরা কিন্তু এখনো ক্রস গুণফল দেখি নাই, আমরা খালি দেখতেছি যদি এইভাবে ঘোরে তাহলে টর্ক কোন দিকে হয়, অর্থাৎ ধরো এই যে বোতল, পানির বোতলের মুখ, আমি এখনো কিন্তু ক্রস গুণফল দেখতেছি না, আমি দেখতেছি যেমনে ঘোরে আমি তেমনে বোতলের মুখ ঘুরাই, দেখি তো বোতলের মুখটা এইভাবে ঘুরালাম, এইভাবে ঘুরালাম, তাহলে এটা কোন দিকে উঠে আসলো, কোন দিকে, উপরের দিকে, এই যে খুলে আসলো উপরের দিকে, তার মানে টর্ক উপরের দিকে, এটাই সত্য কথা, দুনিয়া উল্টে যাক টর্ক উপরের দিকে, এটা আমি পেয়ে গেছি যে এই ক্ষেত্রে টর্কের ডিরেকশনটা উপরের দিকে, টর্কের ডিরেকশন উপরের দিকে। এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে বলো, ডাউট নেই, যেভাবে ঘুরছে আমি সেইভাবে একটা স্ক্রু ঘুরাইছি, পানির বোতলের মুখ ঘুরাইছি, দেখছি সেটা কোন দিকে গেছে, উপরের দিকে, তাহলে টর্ক উপরের দিকে, দুনিয়া উল্টে গেলে টর্ক উপরের দিকে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখছি, চোখের সামনে ঘটনা। এইবার আসো ডান হাত, এইবার ডান হাত আসো দেখি, আমরা চেক করে দেখি, আমরা প্রথমে একে জিজ্ঞেস করি যে টর্ক ইকুয়াল টু এফ ক্রস আর, একে জিজ্ঞেস করি দেখি এ সত্যি কথা বলে কিনা, বুঝছো, আমি ধরো গোয়েন্দা, আমার সাসপেক্ট দুইজন, এই একজন আর এই একজন, দেখি কে সত্যি কথা বলে, আমি কিন্তু ঘটনা জানি, টর্ক কিন্তু উপরের দিকে, এটা কিন্তু একেও বলি নাই একেও বলি নাই, এটা প্র্যাকটিক্যালি আমি দেখে নিছি, আমি একেও বলি না একেও বলি না। এবার আমি একে জিজ্ঞেস করি যে এই আসো, তুমি আসো, এসে বলো এখানে বলো টর্ক কোন দিকে, তাহলে ও কি বলছে, এফ ক্রস আর এর দিকে, এফ ক্রস আর এর দিকে, ডান হাতে নিয়ম, এই যে ডান হাত, এটা এফ, এটা আর, এই যেটা আর, তাহলে এফ আর এফ আর, এফ ক্রস আর, এফ ক্রস আর, এফ ক্রস আর, দেখছো এফ ক্রস আর, কোন দিকে এফ ক্রস আর, নিচের দিকে, ডাহা মিথ্যুক, মিথ্যাবাদী, এটা মিথ্যাবাদী, ও মিথ্যা কথা বলছে, দেখো এই যে এখানে লিখে দিই, টর্ক এটা এফ ক্রস আর, ও কি বলতেছে, ও কি বলতেছে, এফ ক্রস আর নিচের দিকে বলতেছে, ও বলতেছে টর্ক নিচের দিকে, টর্ক নিচের দিকে, এটা বলতেছে। এবার ওকে আমি দেখাচ্ছি, এই দেখো টর্ক উপরের দিকে, তুমি মিথ্যা বলছো, তাহলে মিথ্যুক, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলেছে, ভুল বলেছে, তাহলে ভুল সূত্র, এটা এটা ভুল সূত্র, মিথ্যা বলে সত্য বলে না, বোঝা গেছে। আচ্ছা দেখি এবার একে ডাকি, একে ডেকে জিজ্ঞেস করে, এই আসো, তুমি আসো, আসো বলো টর্ক কোন দিকে, ও কি বলতেছে, টর্ক বলতেছে আর ক্রস এফ এর দিকে, তাহলে ও বলতেছে টর্ক ভাইয়া আর ক্রস এফ এর দিকে হবে, দেখি সত্যি বলে কিনা, আর এফ
আর ক্রস এফ, আর ক্রস এফ, আর ক্রস এফ, দেখো আর ক্রস এফ, আর ক্রস এফ কোন দিকে? উপরের দিকে, হ্যাঁ তাই তো। আর ক্রস এফ উপরের দিকে বলতেছে, এই যে উপরের দিকে, সত্যি তো, সত্যি টর্ক পেয়ে গেছি, ও তো সত্য বলতেছে। তাহলে ও বলতেছে আর ক্রস এফ অর্থাৎ টর্ক এই চিত্র অনুযায়ী উপরের দিকে, উপরের দিকে। ও সত্য বলছে, সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে। তাহলে এটা সঠিক সূত্র, সঠিক সূত্র। বুঝতে পেরেছ? কত সহজ জিনিস। একেবারে মনে করো যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডমিশন পর্যন্ত এই কনফিউশনগুলো টেনে নিয়ে বেড়াতে হয়। কনফিউশনের কি আছে? আমরা প্র্যাকটিক্যালি দেখলাম টর্ক কোন দিকে হওয়া উচিত, চিত্র দেখলাম প্র্যাকটিক্যালি ঠেলে এভাবে ঠেলা দিলাম, ঠেলা দিলে দেখলাম এটা এভাবে ঘুরে গেল, এভাবে একটা বোতলের মুখ ঘুরালাম, দেখলাম উপরের দিকে ওঠে, তাহলে এটা আসলে টর্কের প্রকৃত দিক। এবার দেখি এই টর্কের প্রকৃত দিকটা সেটা আর ক্রস এফ দিয়ে পাওয়া যায় নাকি এফ ক্রস আর দিয়ে পাওয়া যায়। দেখলাম যে না, এফ ক্রস আর দিয়ে তো মিথ্যা পাওয়া যায়, ওটা তো ঠিক হলো না, তাহলে এটা সঠিক সূত্র না, এটা ভুল সূত্র। ঠিক আছে, তাহলে আর ক্রস এফ দিয়ে সঠিকটা পাওয়া যাচ্ছে, এটা সঠিক সূত্র। এই তো কনসেপ্ট ক্লিয়ার, বুঝতে পারছো? ক্লিয়ার? এই চিত্রটা তোমাদের আঁকতে হবে না, একটা বড় লোকী চিত্র আঁকতেছি আমি একটু, তোমাদের আঁকার দরকার নেই। একটা বড় লোকী চিত্র, 1 2 3 4, এই যে ওই একই চিত্রই, জাস্ট আমি একটু ক্রস গুণফলটা দেখাচ্ছি। তো কিভাবে ধাক্কা দিছিলাম? এই যে এখানে এভাবে ধাক্কা দিছিলাম, এভাবে ধাক্কা দিছিলাম। এটা হচ্ছে এফ, এটা হচ্ছে আর, আর আর এফ এর মধ্যবর্তী কোণ এটা হচ্ছে থিটা, আর আর এফ এর মধ্যবর্তী কোণ এটা হচ্ছে থিটা। তাহলে দেখো আর ক্রস এফ, দেখো তো হাতের সাথে মিলে, টর্ক আর ক্রস এফ, এই যে উপরের দিকে টর্ক, তাহলে টর্কের সঠিক সূত্র আর ক্রস এফ। এবং তুমি দেখো এভাবে ধাক্কা দাও, ধাক্কা দিলে আসলে এইভাবে ঘোরে, আসলেই এইভাবে ঘোরে, এই যে। বুঝতে পেরেছি? তাহলে আমরা টর্ক বুঝে গেলাম যে টর্ক এর সূত্র আর ক্রস এফ, এটা টর্কের সূত্র এফ ক্রস আর নয়। কেউ যদি এফ ক্রস আর লেখে ভুল লিখছে সে, খবরদার এফ ক্রস আর নেই। অনেকে বলতে ভাই এর মানটা আর এর মানটা তো সেম, হ্যাঁ মান সেম, আর ক্রস এফ এর মান এফ ক্রস আর এর মান সেম, কিন্তু ভাই দিক তো সঠিক হলো না। ভেক্টর রাশির মান আছে, দিক আছে, মান ঠিক থাকলো দিক ঠিক থাকলো না, তাহলে কি হবে? তাহলে মান এবং দিক দুটোই ঠিক রাখা লাগবে। আর এইটা হচ্ছে মানের সূত্র। যদি আমাদের শুধু মান বের করতে বলে, শুধু যদি মান বের করতে হয়, তাহলে এটা হচ্ছে টর্কের সূত্র। বলো এবার কারো কোনো কনফিউশন আছে কিনা? থাকার কথা না, বোঝা গেছে? ক্লিয়ার? গুড। এবার আসো আমরা এবার একটা দৃঢ় বস্তুর জন্য, একটা দৃঢ় নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তুর জন্য তার টর্কের হিসাব নিকাশটা করব। আমাদের রৈখিক গতির সাথে কৌণিক গতির যে সম্পর্কটা, যেমন রৈখিক গতিতে যে কাজটা ভর করে সেই জায়গাটা দৌড়ায় এসে কে দখল করে? জড়তার ভ্রামক। রৈখিক গতিতে ভি, কৌণিক গতিতে ওমেগা। রৈখিক গতিতে এ, কৌণিক গতিতে আলফা। রৈখিক গতিতে ভরবেগ পি ইকুয়াল টু এম ভি। কৌণিক গতিতে কৌণিক ভরবেগ এল, এল ইকুয়াল টু এম এর জায়গা দখল করবে আই, ভি এর জায়গা দখল করবে ওমেগা। দেখো কৌণিক গতির সূত্র কেউ কখনো ভোলে না যে ভাই এটা তো আমরা দেখি নাই কখনো, দেখবো সামনে, দেখবো তো সমস্যা নাই, দেখবো। তারপরে ই কে গতিশক্তি, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা গত ক্লাসে দেখছি। তাহলে কৌণিক গতির জন্য গতিশক্তি হবে হাফ এম এর জায়গা দখল করবে আই আর ভি এর জায়গা ওমেগা। তাহলে তুমি বলো তো এফ ইকুয়াল টু এম এ সূত্রটা কি হবে? বলো
তুমি বলো না। এফ ইকুয়াল টু এম এ, তাহলে এই সূত্রটা কি হবে বলো? দেখো সূত্র কেউ যদি কোনোদিন নাও দেখো, তুমি সূত্র নিজেই আবিষ্কার করে ফেলতে পারবা যে ভাই এফ এর জায়গা দখল করবে টর্ক টাউ, এম এর জায়গা দখল করবে আই, এর জায়গা দখল করবে আলফা, তাহলে টর্ক ইকুয়াল টু আই আলফা, এটাই হবে। এবার এটাই না আমরা একটু প্রমাণ করতে চাই, যে প্রমাণ চাই, প্রমাণ দাও, ঠিক আছে, প্রমাণ দাও। যে বাংলাদেশে একটা মুভি হয়েছিল না, মুভির নামটা ভুলে গেছি, প্রমাণ দাও, ঠিক আছে, তো এরকম প্রমাণ চাই আমরা। তা আসো, তাহলে টর্ক ইকুয়াল টু আই আলফা, এটা প্রমাণ, বা একটা দৃঢ় নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তুর জন্য টর্কের সূত্র হিসাব, নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট একটা বস্তু, তার জন্য টর্কের সূত্র হিসাব। ধরো একটা চাকতি, এই একটা চাকতি, চাকতিটা এই অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, এই অক্ষের সাপেক্ষে চাকতিটা ঘুরতে পারে। এই চাকতিটা একটা বিন্দু ভর দিয়ে তৈরি না, অসংখ্য বিন্দু ভরের সমষ্টি হচ্ছে এই চাকতিটা। তাহলে এই চাকতিটা অসংখ্য বিন্দু 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 ভরের সমষ্টি। তো কয়েকটা বিন্দু নিই, একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু নিলাম। এই বিন্দুটা M1, ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্ব R1। এই বিন্দুটা M2, ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্ব R2। এই বিন্দুটা M3, ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব R3। এই বিন্দুটা MN ডট 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 MN, তাহলে তার দূরত্বটা RN। এরকম অসংখ্য বিন্দু দিয়ে চাকতিটা তৈরি। আমরা এখন এই চাকতির জন্য টর্ক হিসাব করতে চাই। তো ধরো এই চাকতিটার এই অক্ষটা ধরে, এই যেমন এই যেটা এভাবে ধরে, এইভাবে আমি বল প্রয়োগ করছি, এভাবে দেখো ঘুরাচ্ছি, ঘুরাচ্ছি মানে অবশ্যই বল প্রয়োগ করছি। অনেকে ভাই কেমনে বল প্রয়োগ করছেন? বল প্রয়োগ করছি না, এই যে ধরো, এই যে এটাকে ধরছি, এই যে এভাবে ধরে, এই দেখো এইভাবে ঠেলা দিচ্ছি, এইভাবে ঠেলা দিচ্ছি, ঠেলা দিয়ে বল প্রয়োগ করতেছি। কিন্তু তাহলে আমি মনে করি এটাকে বল প্রয়োগ করলাম, এভাবে ধাক্কাও দিতে পারি, এভাবে ধাক্কাও দিতে পারি, এই যে এভাবে ধাক্কাও দিতে পারি, এভাবে ধাক্কাও দিতে পারি। তাহলে ধাক্কা দিলাম, বল প্রয়োগ করলাম, তাহলে প্রযুক্ত বল ধরো F, ঠিক আছে। তাহলে F বল প্রয়োগ করলে এটা ঘুরবে। এখন এটা ঘুরবে মানে কি? এই চাকতিটা ঘুরবে মানে কি? চাকতির সাথে অসংখ্য ভরবিন্দু আছে, সবাই মিলেই তো একসাথে ঘুরবে। চাকতিটার সাথে অসংখ্য ভরবিন্দু আছে, এই সব ভরবিন্দুই তো ঘুরবে। তাহলে একটা কাজ করি আমরা, একটা ভরের জন্য, M1 ভরের জন্য টর্কের মানটা আগে হিসাব করি। তারপরে এইটা তো অসংখ্য M1 M2 M3 M4 M5 ডট 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 Mn ভর দিয়ে গঠিত, সবার জন্য টর্ক হিসাব করে লাস্টে যোগ করে দেব, তাহলে টোটাল টর্ক পেয়ে যাব। যে কাজটা আমরা জড়তার ভ্রামকে করছিলাম, যে কাজটা আমরা কৌণিক গতিশক্তিতে করছিলাম না? কৌণিক গতিশক্তি এই তো আগের ক্লাসে কৌণিক গতিশক্তি হিসাব করছিলাম না? ধরো M1 ভরের জন্য গতিশক্তি হিসাব করে, তারপরে M1 এর জন্য, M2 এর জন্য, M3 এর জন্য, M4 এর জন্য, এভাবে সবগুলা যোগ করলে তো মোট গতিশক্তি পেয়ে গেছিলাম। এখানে সেম কাজটা করব। তাহলে এবার আমরা এই M1 এর জন্য টর্কটা হিসাব করতে চাই। তাহলে তোমার এই পুরো চাকতি দেখার দরকার নেই, তুমি জাস্ট M1 ভরটা দেখবা। তুমি কি দেখবা? জাস্ট M1 ভরটা। তাহলে এইটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, M1 ভরটা ধরো, এইটা হচ্ছে M1 ভর, M1 ভর, ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে R1। তাহলে M1 যখন ঘুরবে তখন সে এরকম একটা বৃত্তপথে ঘুরবে, এই যে R1 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে M1 ভরটা ডট 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 দিয়ে দিই, R1 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে। তাহলে এর জন্য টর্কটা হিসাব করি। তাহলে এর জন্য যে টর্কটা হবে, এর জন্য যে টর্কটা হবে টাউ 1, M1 ভরের জন্য টর্ক। টর্কের মেইন সূত্র আমরা কি পাইছি? আমরা মান চাচ্ছি, এই যে টর্কের মানটা চাচ্ছি, মান আর এফ সাইন থেটা, আর এফ সাইন থেটা, আর 1 এফ প্রযুক্ত বল, এর উপর প্রযুক্ত বল দিছি, বল না দিলে ঘুরবে, তাহলে বল দিছি প্রযুক্ত বল এফ, সাইন থেটা বল আর
বল আর ব্যাসার্ধ ভেক্টর আর এদের মধ্যবর্তী কোণের সাইন থিটা। এই কোণের মানটা 90 ডিগ্রি। ভাই কিভাবে বলতেছি, কিভাবে আসতেছি। এটা হচ্ছে আর অন এফ সাইন 90 ডিগ্রি মানে 1। এবার কথা হচ্ছে সাইন 90 ডিগ্রি কিভাবে, সাইন 90 ডিগ্রি কিভাবে। এই চাকতিটা একটা দৃঢ় বস্তু না, দৃঢ় বস্তু না, দৃঢ় বস্তু না। দৃঢ় বস্তুর জন্য এই যে অসংখ্য ভর বিন্দু আছে, দৃঢ় বস্তু অসংখ্য ভর বিন্দু আছে। এখন আমি যদি এভাবে ধরে এই যে এই জায়গাটাকে ধরে, ভালো করে খেয়াল করো, এই জায়গাটাকে ধরে এইভাবে ঠেলা দিই, এই যে এইভাবে ঘোরাচ্ছি, এই যে আঙুল দিয়ে এভাবে ঠেলা দিচ্ছি, তার মানে আমি আসলে এই যে দণ্ডটা, এই দণ্ডের উপর স্পর্শক বরাবর বল প্রয়োগ করতেছি। দেখো স্পর্শক বরাবর বল প্রয়োগ করতেছি। স্পর্শক বরাবর বল প্রয়োগ করলে পুরো এই চাকতির যতগুলো ভরবিন্দু আছে সবগুলো ভরবিন্দুই কিন্তু ঘুরতেছে, সবগুলো ভরবিন্দুই কিন্তু ঘুরতেছে। তাহলে সবগুলো ভরবিন্দুর সাথে বলটা মানে ব্যাসার্ধ ভেক্টরের সাথে, ব্যাসার্ধ ভেক্টরের সাথে বলটা প্রযুক্ত হচ্ছে কি বরাবর, স্পর্শক বরাবর। এই যে স্পর্শক বরাবর বলটা প্রযুক্ত হচ্ছে। তাহলে প্রযুক্ত বলের সাথে মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি তুমি বলো, মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি না? বোঝা গেছে? মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, দৃঢ় বস্তু তো। অনেকে বলতে ভাই আপনি ধরেন এই যে চাকতি, এই যে চাকতি আপনি ধরেন এখানে ধাক্কা দিলেন, এখানে ধাক্কা দিলেন, এখানে ধাক্কা দিলাম, আচ্ছা ঠিক আছে ভালো কথা, এখানে ধাক্কা দিলাম। তাহলে ধরেন এই যে বস্তুটা আছে, এখানে যে কণাটা আছে, সেই কণাটার ব্যাসার্ধ ভেক্টর এটা r1, তার সাথে এফটা এটা 90 ডিগ্রি। কিন্তু এখানে যে কণাটা আছে, এই যে এখানে যে কণাটা আছে তার সাথে তো 90 ডিগ্রি হইল না। এখানে যে কণাটা তার সাথে এই বলটা এটা তো 90 ডিগ্রি হইল না, এটাও 90 ডিগ্রি হইল, কারণ এই বলটা স্পর্শকীয় বল। আমি যে বলটা দিছি সেই বলটা স্পর্শকীয় বল এবং এটা দৃঢ় বস্তু। তুমি দেখো তো আমি যদি এখানে ধাক্কা দিই তাহলে তো অনেকে এই লজিক অনুযায়ী, ঠিক আছে আমি মাইনে নিলাম, ধরো এই লজিক, তাহলে আমি ধাক্কা দিচ্ছি তো এখানে, তাহলে ঘুরবে তো শুধু এই অংশটা, এই অংশটাই ঘুরবে, শুধু এখান থেকে এই অংশটা ঘুরবে। পুরো চাকতি কেন ঘুরে? আমি তো এখানে ধাক্কা দিই নাই, এই জায়গাটা কেন ঘুরে বলো, এবার আমরা বুঝাও কেন ঘুরে। ঘুরবে না, ওই জায়গাটা তাহলে ঘুরবে না। চাকতির আমি ধাক্কা দিচ্ছি, ভালো করে খেয়াল করো, চাকতির ধাক্কা দিচ্ছি এই জায়গায়, এই জায়গাটাতে ধাক্কা দিলাম, এই জায়গাটাতে ধাক্কা দিলাম, তো পুরো চাকতি কেন ঘুরে? যেখানে আমি ধাক্কা দিলাম সেখানে ঘুরবে, শুধু সেই জায়গাটুকুর সাথে শুধু ঘুরবে। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? তার মানে বল আমি চাকতির আমি এই জায়গায় ধাক্কা দিচ্ছি মানে, এই জায়গাটা ধাক্কা দিচ্ছি মানে এখানে যে বল প্রয়োগ করতেছি না তা কিন্তু না, এখানেও কিন্তু আমি বল প্রয়োগ করতেছি। আমি পুরো চাকতির উপরই আসলে বল প্রয়োগ করতেছি। যেখানে ধাক্কা দিই না কেন, যেখানে ধাক্কা দিই না কেন আমি পুরো চাকতির উপর বলটা প্রয়োগ করতেছি। তুমি যখন দরজা খোলো, তাই না, তুমি দরজার উপর শুধু হাতলে বলটা প্রয়োগ করো না, হাতলে বল প্রয়োগ করো, তাহলে হাতলে বল প্রয়োগ করে হাতল টান দিলে তো শুধু হাতল চলে আসার কথা, পুরো দরজা কেন আসে? পুরো দরজা কেন আসে বলো আমারে? তার মানে তুমি পুরো দরজার উপর বলটা প্রয়োগ করোনি। বুঝতে পেরেছো আমার কথা? তো তুমি তো পুরো দরজার উপর বলটা প্রয়োগ করছো, শুধু তো হাতল আসে না, দরজা ধরে পুরো দরজা ঘুরে আসে না। তার মানে তুমি দরজার উপর বলটা প্রয়োগ করতেছো, দরজার প্রত্যেকটা ভরবিন্দুর উপর তুমি বলটা প্রয়োগ করতেছো। ক্লিয়ার? এটাই হচ্ছে ঘটনা। তাহলে এই কারণে যে কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এফ, এবার এফ ইকুয়াল টু, ভালো করে খেয়াল করো, এফ ইকুয়াল টু এম এ, এটা r1, এফ ইকুয়াল টু এম এ, m1 a, m1 a1, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এটাকেও f1 বলি, f1 যে টর্ক ইকুয়াল টু আর এফ সাইন থিটা। তাহলে f1 এফ ইকুয়াল টু m1 a। এবার r1 m1 a ইকুয়াল টু আর আলফা, মনে আছে? a ইকুয়াল টু আর আলফা, স্পর্শকীয় বল। তাহলে এই ত্বরণটা স্পর্শকীয় ত্বরণ, স্পর্শকীয় ত্বরণ মনে আছে? স্পর্শকীয় ত্বরণ মানে এটি ইকুয়াল টু আর আলফা। তাহলে এ ইকুয়াল টু আর আলফা, তাহলে r1 ইন্টু আলফা। এবার তাহলে m1 r1 স্কোয়ার, m1 r1 স্কোয়ার ইন্টু আলফা। ভাই আলফা 1 হবে না? নো, আলফা 1 তো হবে না, আলফা তো কৌণিক। এটা গত ক্লাসে কিন্তু বুঝাইছিলাম। দেখো যখন আমি এই চাকতিটাকে ঘুরাবো, চাকতির প্রত্যেকটা ভরবিন্দু তো ঘুরবে, তাহলে প্রত্যেকটা ভরবিন্দু ঘুরলে প্রত্যেকটা ভরবিন্দুর থেটা সেম, থেটা, আর থেটার পরিবর্তনের হার ওমেগা, আর ওমেগার পরিবর্তনের হার আলফা। তাহলে এই কটা তো প্রত্যেকটা ভরবিন্দুর জন্যই সেম। কি বোঝা গেছে? তুমি ধরো দরজা ঘুরাচ্ছ, দরজা একটু টান দিয়ে ঘুরাইলা, ধরো 30 ডিগ্রি ঘুরাইলা, তাহলে দরজার উপর যতগুলো বিন্দু আছে সবাইরে 30 ডিগ্রি ঘুরাইছো না? সবার কৌণিক সরণ থেটা সেম না? কৌণিক সরণের পরিবর্তনের হার তাহলে ওমেগা সেম না? আর ওমেগার পরিবর্তনের হার আলফা, তাহলে আলফাও তো সেম।
তাহলে আলফা আলাদা হবে না। তাহলে অনেকে বলতে পারে ভাই তাহলে এ কেন আলাদা হলো? এ তো আলাদা হবে, এ ইকুয়াল টু তো আর আলফা, আর তো আলাদা, এ ইকুয়াল টু আর আলফা, আর তো আলাদা, আর তো এক একটার জন্য আর এক এক রকম, এই কারণে এ আলাদা হবে। তাহলে রৈখিকগুলো আলাদা হবে, কৌণিকগুলো কিন্তু আলাদা হবে না, কৌণিকগুলো সব একই। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এবার এটা আমি কার জন্য টর্কটা হিসাব করছি? m1 ভরের জন্য। তাহলে সেম একইভাবে আমি যদি m2 ভরের জন্য টর্ক টাউ টু হিসাব করি, এটা তো টাউ 1, টাউ টু হিসাব করি, তাহলে কি হিসাব হবে বলো তো? হিসাবটা কি হবে? বলো বলো বলো। m2 r2 স্কোয়ার আলফা 2 হবে না, আলফা আলফা, ঠিক আছে ভাই? এ ইকুয়াল টু আর আলফা और ভেক্টর ফরম্যাট কি? এ ইকুয়াল টু আর আলফা এর ভেক্টর ফরম্যাট কি? এ ইকুয়াল টু আর আলফা এর ভেক্টর ফরম্যাট আমরা এখনো এখানে লিখি নাই কোথাও। এটা আমি পরে, আচ্ছা এটা জিজ্ঞেস করছে, এটা আমি পরে বলবো, ঠিক আছে? এটা এখন বলতেছি না, এটা এখন বলতে গেলে এই স্লাইডে হবে না, অন্য স্লাইডে যেতে হবে। ওকে ডান। এবার আসো দেখো, তাহলে টর্ক, লব্ধির টর্ক, এই সবগুলো ভর বিন্দুর জন্য টোটাল টর্কের যোগফল। তাহলে m1 এর জন্য টর্ক, m2 তে প্রযুক্ত টর্ক, m3 ভরের উপর প্রযুক্ত টর্ক দিয়ে সবগুলো টর্কের যোগফল টাউ n। এবার তাহলে টাউ 1 ইকুয়াল টু m1 r1 স্কয়ার আলফা, টাউ 2 হবে m2 r2 স্কয়ার আলফা, টাউ 3 হবে m3 r3 স্কয়ার আলফা, ডট 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 mn rn স্কয়ার আলফা। কি কমন যাই? আলফাটা কমন যাই, কমন গেলে m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার ডট 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 mn rn স্কয়ার। দেখো তো চেনা চেনা লাগে কিনা? কিছু কি চেনা চেনা লাগতেছে? দেখো তো এটার দিকে তাকাও তো, কি এটা? কি এটা? এটা কি? এটা তো জড়তার ভ্রামক, এটা তো জড়তার ভ্রামক আই ইকুয়াল টু সামেশন অফ এম আর স্কোয়ার। তাহলে এটা জড়তার ভ্রামক আই, তাহলে টর্ক ইকুয়াল টু এটা আই দেন আলফা। শেষ, প্রমাণ হয়ে গেল, প্রুফড, প্রমাণিত। আমরা সূত্র পেয়ে গেছি, টর্ক ইকুয়াল টু আই আলফা। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই সূত্র কোথা থেকে আসছে? এই সূত্র কিন্তু মূল সূত্র থেকে আসছে, এই যে এখান থেকে আসছে, এই সূত্র কিন্তু মূল সূত্র থেকে আসছে। ওকে, এবার আমার একটা প্রশ্ন আছে, আমার একটা, সবাই নড়ে চড়ে বসো। কাটতে হবে না? না কাটতে হবে, কাটতে হবে না, কাটতে হবে না, একটু নড়ে চড়ে বসো। প্রশ্নটা আমি করি, ভালো করে বুঝে উত্তর দিবা। টর্ক কি রাশি? কি রাশি? টর্ক কি রাশি? ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির যখন হিসাব নিকাশ করতে হবে তো ভেক্টর নিয়মে করতে হবে, লব্ধি হিসাব নিকাশ করতে হবে। আমি m1 এর জন্য টর্ক টাউ 1, m2 এর জন্য টর্ক টাউ 2, m3 এর জন্য টর্ক টাউ 3, আমি টোটাল টর্ক বের করার জন্য সবগুলো টর্ক যোগ করে দিছি। এটা কেমন কথা হইল? এটা অন্যায় হয়ে গেল না? এটা কি ঠিক হলো? ভেক্টর রাশির হিসাব তো ভেক্টর নিয়মে হবে, ভেক্টর রাশির হিসাব ভেক্টর নিয়মে হবে, লব্ধি হিসাব নিকাশ হবে। এটা কি লব্ধি হিসাব নিকাশ হলো? লব্ধি হিসাব নিকাশ হলো? তো সরাসরি যোগ করে দিছি। কথা হচ্ছে হ্যাঁ সরাসরি যোগ করে দিছি, বাট লব্ধি করছি আসলে। ভাই এটা আবার কেমন কথা? সরাসরি যোগ করে দিয়ে স্কেলার যোগ করে দিয়ে লব্ধি কেন ভাই? তুমি আমাকে বলো তো, কোন একটা বস্তুর উপর এদিকে কেউ একজন বল দিছে 10 নিউটন, ওইদিকে কেউ একজন বল দিছে 8 নিউটন, লব্ধি কত? বলো লব্ধি কত? দুটো বলের মধ্যবর্তী কোণ একই দিকে, যেহেতু মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তো লব্ধি কত? লব্ধি 10 আর 8 18 নিউটন না? যোগই তো করলাম। তুমি যদি বলো না ভাই লব্ধির সূত্র খাটান, হ্যাঁ লব্ধির সূত্র খাটাইলেও একই জিনিসই আসবে, 10 স্কোয়ার 8 স্কোয়ার 2 ইন্টু 10 ইন্টু 8 cos 0 করো, cos 0 মানে 1, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার 18 নিউটন নিতে হবে। তাহলে আমরা হ্যাঁ যোগ, এই যে এইভাবে যোগ করে লব্ধি বের করতে পারি। কখন? যখন একই দিকে হবে, যখন একই দিকে হবে তাহলে যোগ করতে পারি।
বিপরীত দিকে হলে বিয়োগ করতে পারি, একই দিকে হলে লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্স পি প্লাস কিউ। যদি দুইটা ভেক্টর পরস্পরের বিপরীত দিকে থাকে 180 ডিগ্রি কোণে ক্রিয়ার হতে থাকে তাহলে লব্ধির সর্বনিম্ন মান, তখন সর্বনিম্ন মান মিনিমাম মান আর মিনিমাম মান পি মাইনাস কিউ। মনে পড়ছে? তাহলে আমরা পারি তো এটা করতে যদি একই দিকে থাকে। এখন কথা হচ্ছে সবগুলোর উপর এখানে M1 M2 M3 M4 সবার উপর টর্ক একই দিকে, সেটা কিন্তু আমি তোমার দেখাইনি। তার মানে আমি একটু কথা গ্যাপ দিছি, কথা চেপে গেছি, চেপে গিয়ে ডিরেক্ট এই হিসাবটা করে ফেলছি। তো এখানে তোমার আসলে প্রশ্ন করার জায়গা ছিল এখানে যে ভাই আপনি এটা কেন যোগ করে দিলেন? টর্ক তো আসলে ভেক্টর রাশি, এটা তো আসলে ভেক্টর নিয়মে করা উচিত ছিল। তো এখানে কি সবার উপর টর্ক একই দিকে যে আপনি যোগ করতেছেন, তাই না? বোঝা গেছে? তাহলে আসো তো দেখো তো আসলেই সবার উপর টর্ক একই দিকে কিনা। এই যে আমি চাকতিটা তোমার দেখাইছিলাম, এই হচ্ছে চাকতিটা। এই চাকতির উপর অনেকগুলো ভর আছে। তো আমি তোমার কয়েকটা ভর দেখাই। ধরো একটা ভর একটা ভর একটা ভর, ধরো 3টা ভর। তাহলে এই ভর এই পথে ঘুরবে, এই পথে ঘুরবে। আমি এই বস্তুটার উপর এইভাবে ধরো ধাক্কা দিছি, এইভাবে ধরো বল প্রয়োগ করছি, স্পর্শক বরাবর এইভাবে বল প্রয়োগ করছি, বা এই হাতলের উপর এইভাবে বল প্রয়োগ করছি। তাহলে স্পর্শকীয় বল এইভাবে আমি ঘুরাচ্ছি, এভাবে ধরো স্পর্শকীয় বলটা প্রয়োগ করছি। এভাবে যদি স্পর্শকীয় বলটা প্রয়োগ করি তাহলে এই যে এটা ঘুরবে আর1 ব্যাসার্ধের বৃত্তপথে। তাহলে এটা আর1, এটা এফ। তাহলে এই যে আর1 এর জন্য এই যে স্পর্শকীয় বল, তারপর এর জন্য এই যে স্পর্শকীয় বল, এটার জন্য এই যে স্পর্শকীয় বল, এটার জন্য এই যে স্পর্শকীয় বল। ঠিক আছে, বল এফ এফ এফ। তাহলে এবার বোর্ডে দেখো, দেখো বোর্ডে দেখো, এটা আর1, এটার জন্য এটা আর2, এটার জন্য এটা আর3। তাহলে দেখো তো এবার এটা আর, এটা এফ, আর এফ। তাহলে ভেক্টর নিয়মে টর্কের সূত্রটা কি? টর্কের সূত্রটা হচ্ছে আর ক্রস এফ। দেখো তো আর ক্রস এফ কোন দিকে? এটা আর, এটা এফ, আর ক্রস এফ উপরের দিকে। তাহলে এর জন্য এই যে এই পথে ঘুরবে, এই পথে যখন ঘুরবে এই যে ধাক্কা দিলে এভাবেই তো ঘুরবে। তাহলে এইভাবে ঘুরলে আর ক্রস এফ কোন দিকে? উপরের দিকে। তাহলে টর্ক টাউ ওয়ান উপরের দিকে। বলো এবার এর জন্য এটাও তো একইভাবে ঘুরবে, এটাও তো একই পথে মানে একই দিকে ঘুরবে। এই যে এটা এইদিকে ঘুরবে, এটা এইদিকে ঘুরবে, এটা এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। তাহলে একই দিকে ঘুরতেছে না? একই দিকে যদি ঘোরে, এইভাবেই যদি ঘোরে, এই যে এইভাবে ধাক্কা দিছি, এভাবে ধাক্কা দিছি, এইভাবে ধাক্কা দিছি, এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। তাহলে সব দিক কোন দিকে? কোন দিকে? উপরের দিকে। তাহলে টাউ 1 উপরের দিকে, তারপরে টাউ 2 উপরের দিকে, টাউ 3 উপরের দিকে, টাউ 1 টাউ 2 টাউ 3 সব কোন দিকে? উপরের দিকে না? বলো বোঝা গেছে কিনা? তাহলে এবার তুমি আমার বলো, তাহলে লব্ধি টর্ক কত? টোটাল টর্ক কত? টোটাল টর্ক, মোট টর্ক কত? নিট টর্ক কত? তাহলে নিট টর্ক হচ্ছে টাউ 1 টাউ 2 টাউ 3 ডট 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 সবার টর্কের যোগফল। কেন? কারণ তারা একই দিকে, তাই। বুঝতে পারছো? ক্লিয়ার? তাও কি? তাও হচ্ছে টর্ক। একজন জিজ্ঞেস করছো তাও কি? তাও হচ্ছে টর্ক। ভাই আপনাকে মেসেজ দিলে রিপ্লাই দেন না, আইডিতে দিবা না, পেজে দিবা। আমার যে নতুন একটা পেজ খোলা হয়েছে, পেজে কমেন্ট ইনবক্স করবা, তাহলে রিপ্লাই পাবা। ভাই পিসিতে ওয়েব অ্যাপে স্লো নট ডিফাইন্ড কি লিখছো বুঝি নাই। আচ্ছা ফেসবুকে করো ক্লাস, তাহলে সমস্যা নেই। নাম কি? অপূর্ব অপু নাম আমার নামে। কোন পেজ ভাই? দেখবা একটা নতুন পেজ আছে, গ্রুপে দেখবা, পাবা। বোঝা গেছে? এই হচ্ছে ঘটনা। তা আমরা সেটাই করছিলাম, এই দেখো সেটাই করছিলাম, দেন হিসাব নিকাশ। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে টর্কের সূত্র আমরা পেয়ে গেলাম। এবার টর্কের এখান থেকে নতুন একটা জিনিস আমরা পড়ব। কি পড়ব? দ্বন্দ্ব। খুব মজার একটা জিনিস, দ্বন্দ্ব বা যুগল, বা এর আরো একটা নাম আছে জোড় বল। জোড় বল ইংরেজিতে এটাকে বলা হয় কাপল। ইংরেজিতে বলা হয় কাপল। ঠিক আছে? এই কাপল কিন্তু সেই কাপল না। এই কাপল হচ্ছে টর্কের জন্য, দ্বন্দ্বের জন্য কাপল। কোনো বস্তুর উপর দুটো বল প্রযুক্ত হইতে হবে। দ্বন্দ্ব আসলে কি? 3টা শর্ত আছে। দুটো বল প্রযুক্ত হইতে হবে যাদের মান সমান থাকবে।
2 নম্বর শর্ত, তারা পরস্পরের বিপরীত দিক থেকে প্রযুক্ত হবে। একটা বস্তুর উপর বিপরীত দিক থেকে দুইটা বল, সমমানের বল প্রযুক্ত হবে এবং তারা পরস্পরের সমান্তরালে ক্রিয়া করবে। তাহলে যে লব্ধি টর্কটা সৃষ্টি হবে সেটাই হচ্ছে দ্বন্দ্ব বা যুগল। লব্ধি টর্ক, দুটো বলের কারণে যে লব্ধি টর্কটা সৃষ্টি হবে সেটাই হচ্ছে দ্বন্দ্ব বা যুগল। তাহলে আসো আমরা একটু বুঝি, আগে শর্তগুলা বুঝি। শর্তগুলা 3টা শর্ত। শর্ত নম্বর 1 নম্বর শর্ত হচ্ছে সমমানের দুইটি বল, সমমানের দুইটি বল বস্তুর উপর ক্রিয়া করবে। 2 নম্বর হচ্ছে তারা পরস্পরের বিপরীত দিক থেকে বিপরীতে ক্রিয়া করবে। এবং 3 নম্বর হচ্ছে তারা পরস্পরের সমান্তরালে ক্রিয়া করবে। পরস্পরের সমান্তরালে ক্রিয়া করবে। এটা যদি হয় তাহলে ওই দুইটা বলের জন্য যে লব্ধি টর্কটা সৃষ্টি হবে, সেই লব্ধি টর্ককেই বলা হবে দ্বন্দ্ব বা যুগল, যেটাকে ইংরেজিতে বলা হয় কাপল। তো দেখি, আসো একটু চিত্র এঁকে দেখি, চিত্র এঁকে ব্যাপারটা বুঝি। ধরো এটা চাকতি, বেশ একটু বড় করেই আঁকলাম। ধরো এটা হচ্ছে একটা চাকতি, এবার এই চাকতির উপর আমি দুটো বল প্রয়োগ করব। ধরো চাকতির এই পয়েন্টে একটা বল প্রয়োগ করছি, আর ধরো এই পয়েন্টে একটা বল প্রয়োগ করছি। এই 2 পয়েন্টে আমরা বল প্রয়োগ করব। কিভাবে বলটা প্রয়োগ করছি? এই পয়েন্টে, চাকতির এই পয়েন্টে, ধরো এই পয়েন্টে এমন হইতে পারে, এই পয়েন্টে ধরো সুতা বাঁধা আছে, সুতা ধরে টান দিতে পারি। অথবা এই পয়েন্টে ধরো একটা ঝালাই করে কোনো একটা সাপোজ একটা প্রবৃদ্ধি অংশ আছে যার উপর হাত দিয়ে এভাবে ধাক্কা দিতে পারি। ধরো এরকম হাতলের মতো আছে, হাতল ধরে এভাবে ধাক্কা দিতে পারি। যে কোনোভাবে আমি বল প্রয়োগ করতে পারি। তো ধরো আমি এভাবে ধাক্কা দিছি, এই পয়েন্টে এভাবে ধাক্কা দিছি, এভাবে বল প্রয়োগ করছি। এই প্রযুক্ত বলটা এফ। তাহলে এই পয়েন্টে আবার বল প্রয়োগ করবো, এই বস্তুর উপর দুটো বল প্রযুক্ত হতে হবে এবং পরস্পরের বিপরীত দিকে। তাহলে এটা এফ এদিকে, তাহলে এই এফটা থাকবে তার বিপরীত দিকে। দুইটা সমান মানের হবে, এর মানও যা, এই যে এর মান এফ, এর মানও এফ, দুইটা সমান মানের বল হবে। এবং দেখো সুন্দর মতো তারা পরস্পরের সমান্তরালে ক্রিয়া করতেছে। দেখো এই যে পরস্পরের সমান্তরালে তারা ক্রিয়া করতেছে, পরস্পরের সমান্তরালে ক্রিয়া করতেছে। ওকে, এবার এদের মান সেম, তারা পরস্পরের বিপরীতে এবং পরস্পরের সমান্তরালে ক্রিয়া করবে। তাহলে এই চাকতিটা ঘুরবে। বলো তো চাকতি ঘুরবে নাকি ঘুরবে না? দেখি, অনেকে ভাবে ঘুরবে না। কারো কি মনে হচ্ছে ঘুরবে না? কারো মনে হচ্ছে ঘুরবে না? যার মনে হচ্ছে ঘুরবে না সে ভাই একটু মানে বিপরীত লাইনে আসো। ঘুরতো না, কখন না ঘোরার সম্ভাবনা ছিল যদি কেউ এইখানে ধরে এভাবে ঠেলতেছে, আবার এইদিকে ধরে এইদিকে ঠেলতেছে। এই যে এইভাবে ঠেললে আর ঘুরতো না, না মানে ঘুরতো কিনা আমি জানি না, তবে না ঘোরার সম্ভাবনা ছিল। কারণ এই বলটা এদিকে ধাক্কা দিয়ে এভাবে ঘুরাইতে চাচ্ছে, এই বলটা এদিক দিয়ে ধাক্কা দিয়ে এভাবে ঘুরাইতে চাচ্ছে। তা আলটিমেটলি তো এরা বিপদে পড়ে গেছে, পরস্পর মুখোমুখি, এভাবে এসে মুখোমুখি। একবার এদিকে ঘোরানো চাচ্ছে আর একটা বল এদিকে ঘুরাইতে চাচ্ছে, তাহলে তো নাও ঘুরতে পারে, একটা না ঘোরার সম্ভাবনা থাকবে। কিন্তু এক্ষেত্রে ভাই ঘুরবেই, এক্ষেত্রে ঘুরবে। আমি শিওর হইলাম কেমনে? ওকে আসো, শিওর কেমনে হইলাম দেখো তো। এই যে এদিক থেকে যে বলটা এভাবে ধাক্কা দিছি, এভাবে যে ধাক্কাটা দিছি, এভাবে ধাক্কা দিলে তো খুবই কমন সেন্স এইদিকে ঘুরে যাবে। তাহলে এই বলের কারণে টর্কটা হবে এদিকে, টর্ক টাউ 1। এই বলের কারণে এদিকে টাউ 1, এই বলের কারণে দেখো এটা এদিক দিয়ে ধাক্কা দিচ্ছি, এদিক দিয়ে এভাবে ধাক্কা দিচ্ছি, তাহলে এভাবে ধাক্কা দিলে তো এদিকে ঘুরতে চাই, তাহলে এটা হচ্ছে টাউ 2। এবার বলো টাউ 1 টাউ 2 কে বাধা দেয় না সাহায্য করে? বলো টাউ 1 টাউ 2 কে বাধা দিচ্ছে না সাহায্য করতেছে? এই যে চাকতি, এই চাকতির উপর আমি এদিকে ধাক্কা দিছি আর কেউ একজন এদিকে ধাক্কা দিছে, এই যে তাহলে তার ভালো ঘুরে রে ভাই। এই যে
এভাবে ধাক্কা দিচ্ছে, এভাবে ধাক্কা দিচ্ছে, তাহলে তো আরো ভালো ঘুরে রে। তাহলে সাহায্য করতেছে না, তাহলে তো আরো ভালো ঘুরতেছে। তাহলে ভালো ঘুরলে লব্ধি টর্ক হবে এই দুইটা টর্ক টাউ 1 টাউ 2 এর যোগফল। তাহলে লব্ধি টর্ক হবে টাউ নিট, এটা হবে টাউ 1 আর টাউ 2 এর যোগফল। কথা কি বুঝছো? আমি তোমারে কমন সেন্স দিয়ে বুঝাইছি, এবার আসো ম্যাথ সেন্স, একেবারে ম্যাথমেটিক্যালি। দেখো তো এই টাউ 1টা এদিকে ঘুরাইতে যাচ্ছে না, এদিকে। তাহলে এদিকে ঘুরাইতে চাইলে বলো, এদিকে স্ক্রু ঘুরাও তো, পানির বোতলের মুখ ঘুরাও, পানির বোতলের মুখ ঘুরাও, এই যে পানির বোতল, মুখ এভাবে ঘুরাও, এই যে টাউ 1, এভাবে যদি ঘুরাও, এই যে টাউ 1 এদিকে, এইভাবে যদি ঘুরাই, দেখো তো এটা খুলে আসলো না। তাহলে এইভাবে ঘুরাইলে বৃদ্ধাঙ্গুলি, পানির বোতল না থাকলে হাত, এইভাবে যদি ঘুরে বৃদ্ধাঙ্গুলি কোন দিকে? উপরের দিকে। তাহলে টাউ 1টা উপরের দিকে, টাউ 1 উপরের দিকে। এটা হচ্ছে ঘোরার ডিরেকশন, এটা কিন্তু টর্কের ডিরেকশন না, এটা হচ্ছে ঘোরার ডিরেকশন, কেমনে ঘুরছে। ঠিক আছে, তো এমনি যদি ঘুরে তাহলে টর্ক উপরের দিকে, এভাবে ঘুরলে টর্ক উপরের দিকে। আবার এদিকে আসো, এটা যদি এভাবে ঘুরে, দেখো এই যে এই দিকে ঘুরতেছে, এই যে দেখো ডান হাত এইভাবে ঘুরতেছে, এই বৃদ্ধাঙ্গুলি কোন দিকে? উপরের দিকে। অথবা পানির বোতল ঘুরাও, এভাবে পানির বোতলের মুখ ঘুরাও, মুখ ঘুরালে দেখো খুলে আসবে, এই যে পানির বোতল, এই যে পানির বোতল মুখটা এভাবে ঘুরবে, এইদিকে ঘুরবে। তাহলে এইদিকে ঘুরাই তো, এই যে ঘুরলো, এই যে খুলে আসলো। তার মানে কোন দিকে? উপরের দিকে, উপরের দিকে। তাহলে টাউ 2 কোন দিকে? উপরের দিকে, দুটোই একই দিকে। তাহলে লব্ধি টর্ক টাউ 1 প্লাস টাউ 2। বুঝলা? তাহলে এরা পরস্পরকে হেল্প করতেছে। তাহলে লব্ধি টর্ক দুটো টর্কের যোগফল হবে, এই লব্ধি টর্কটাকেই তখন বলা হবে দ্বন্দ্ব। এই লব্ধি টর্কে তখন বলা হবে দ্বন্দ্ব যখন দুটো বলের মান সেম হবে, তারা পরস্পরের সমান্তরালে পরস্পরের বিপরীত দিক থেকে ক্রিয়া করবে, এই লব্ধি টর্কটাকে বলা হবে দ্বন্দ্ব। এবার আমরা এই দ্বন্দ্বের মানটা হিসাব করতে চাই। এমন অনেক ভাই খুবই সহজ জিনিস, দুটো টর্কের মান হিসাব করে যোগ করে দেন। হ্যাঁ, দুটো টর্কের মান হিসাব করে যোগ করা তো অনেক লেন্দি প্রসেস, আমরা একটু শর্টকাটে বের করতে চাই। শর্টকাটে কিভাবে বের করা যায় জানো? আমি প্রথমে একটু মুখের বাংলা কথা বলি, তারপরে তোমার বুঝাচ্ছি কিভাবে বের করা যায়। যে কোনো একটা বল, দুটো সমমানের বল না, বলের মান কত? এফ। তাহলে যে কোনো একটা বলের মান এফ এবং বলদ্বয়ের মধ্যকার লম্ব দূরত্ব, বলদ্বয়ের মধ্যকার লম্ব দূরত্ব, কিন্তু লম্ব দূরত্ব এটা, এরা দুইটা সমান্তরাল সরল রেখা না, সমান্তরাল, তাহলে তাদের মধ্যকার লম্ব দূরত্ব ডি। তাহলে এখান থেকে এই যে দ্বন্দ্বের মান হবে যে কোনো একটা বলের মান এফ আর বলদ্বয়ের মধ্যকার লম্ব দূরত্ব ডি, এটা হবে টর্কের মান। ভাই কোথায় পাইলেন? এবার দেখাচ্ছি কোথায় পাইলাম, আসো। তাহলে দ্বন্দ্বের এবার হিসাবটা করব। তাহলে এখানে আঁকি একটা সুন্দর মতো করে, বড় করে একটা চাকতি আঁকি। এটা তার ঘূর্ণন অক্ষ। ধরো এটা একটু কাছে থাকলো, এটা একটু দূরে থাকলো, অনেকে ভাবে মনে হয় সেম সেম দূরত্বে দিতে হবে। না রে ভাই, সেম সেম দূরত্বে দিতে হবে? ঘূর্ণন অক্ষ থেকে এর দূরত্ব অক্ষ মানে বল প্রয়োগের দূরত্ব সেম থাকবে এমন কোনো কথা নেই। ওকে, তাহলে এই পাশে যে বলটা প্রয়োগ করা হয়েছে, প্রযুক্ত বলটা এদিক দিয়ে এফ, এই পাশে যে বলটা প্রয়োগ করা হয়েছে এদিক দিয়ে প্রযুক্ত বলটা এফ, প্রযুক্ত বল এফ। ঘূর্ণন অক্ষ থেকে এই যে দূরত্বটা ব্যাসার্ধ ভেক্টর, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব ব্যাসার্ধ ভেক্টর r1, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব ব্যাসার্ধ ভেক্টর r2। ঠিক আছে, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব ব্যাসার্ধ ভেক্টর r2। তাহলে এটা এফ, এটা r1, মধ্যবর্তী কোণ থিটা, এটার নাম দিলাম θ1। এটা এফ, এটা r2, মধ্যবর্তী কোণ θ2। যে ভাই f1 আর f2 হবে না? নো 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 নো, কারণ বলের মান সেম হইতে হবে, বলের মান সেম হইতে হবে। এরা দুইটা পরস্পর সমান্তরাল রেখা, এই একটা আর এই একটা, এই যে সমান্তরাল সরল রেখা, সমান্তরাল সরল রেখা। ওকে, তাহলে এবার আসো একটু সবাই বোর্ডে তাকাও, দেখো আমি এই পয়েন্ট থেকে এই বলের রেখার উপর একটা লম্ব টানি, তো
দেখো ব্যাসার্ধ ভেক্টর কিন্তু ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব। ব্যাসার্ধ ভেক্টর বলো তো আমার সাথে একবার, বলো তো। ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব হচ্ছে, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব ব্যাসার্ধ ভেক্টর। এবার আমি কি করতে চাইতেছি, আমি এই রেখার উপর এই ঘূর্ণন অক্ষ থেকে একটু লম্ব টানতে চাইতেছি, লম্ব টানলাম। এটা R2 এর জন্য এই লম্বের নাম দিলাম D2। ঘূর্ণন অক্ষ থেকে এই বলের রেখার উপর একটা লম্ব টানলাম, এই যে লম্বটা, এই লম্বটার নাম দিলাম D1, এটা D2, এটা D1। তাহলে তুমি আমারে বলো তো, এই যে বলের দুইটা রেখা তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? বলো। বলের যে দুইটা রেখা তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? চিত্র দেখে বলো। কই কই কই, কি ঘুমাই গেছো? D1 প্লাস D2 লম্ব দূরত্ব, ইয়েস D1 প্লাস D2, এই তো গুড। তাহলে D1 প্লাস D2টাকে আমরা বলবো ডি ধরবো। আচ্ছা সেটা আমরা পরে ধরতেছি। তাহলে এবার আসো দেখি, এই বলের কারণে এটা F, এটা R। তাহলে আমি যদি একেবারে তোমার এই ভেক্টর ফরম্যাটেই দেখাই, এটা F, এটা R, তাহলে R ক্রস F উপরের দিকে, তাহলে টর্কের ডিরেকশন τ1 উপরের দিকে। আর এমনি তো দেখলেই বোঝা যায়, এভাবে ধাক্কা দিলে তো এভাবেই ঘুরে τ1। আবার এক্ষেত্রে আসো ডান হাত, এটা R, এটা F, তাহলে এই যে R, এটা F, R ক্রস F, R ক্রস F, R ক্রস F কোন দিকে? উপরের দিকে, R ক্রস F। তাহলে এই যে τ2, তাহলে এটাও কোন দিকে? উপরের দিকে। ওকে, তাহলে লব্ধি টর্ক হবে τ1 প্লাস τ2। ওকে, তাহলে τ1 এর মান, τ1 সূত্র, ও সরি, এটা তো R2 বলছি, তাহলে এটা τ2 আর এটা τ1। তাহলে τ1 এর জন্য এটা, তাহলে R1 F সাইন আর F এর মধ্যবর্তী কোণ দেখি আসো, R1 আর এবং F এর মধ্যবর্তী কোণ θ1 সাইন θ1। দেখো F এর মাথা আর এর মাথা, মাথার সাথে মাথা নিয়ে কোণ। ঠিক আছে, তুমি বলো যদি পায়ের সাথে পা নিবা তাহলে এই কোণটা নিবা, এই কোণটা যা, এই কোণটাও তাই, বাইরের কোণ, একই কথা। এবার τ2 হবে R2F সাইন θ2। F নিলাম কমন, R1 সাইন θ1, R2 সাইন θ2। ওকে, R1 সাইন θ1, R2 সাইন θ2। কি ক্লিয়ার? এবার আসো তো এই ত্রিভুজটার দিকে একটু তাকাও তো, তাকাও। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার দিকে একটু তাকাও। এই ত্রিভুজটার থেকে আমি যদি সাইন θ নিই, সাইন θ1, সাগরে লবণ D1 আছে অতিভুজ R1, তাহলে অতএব D1 ইকুয়াল টু R1 সাইন θ1। ওকে, এবার আসো এই ত্রিভুজটা সাইন θ2, সাগরে লবণ D2 বাই R2, তাহলে অতএব D2 ইকুয়াল টু R2 সাইন θ2, R2 সাইন θ2। তাহলে এটা R1 সাইন θ1, R1 সাইন θ1 দ্যাট ইজ D1, F এটা D1, আর R2 সাইন θ2 এটা D2, তাহলে D1 প্লাস D2। এই দেখছো, এবার D1 প্লাস D2 মানে কি? D1 প্লাস D2 মানে এই যে দুইটা বলের রেখা এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব D না, তাহলে F ইন্টু D। বহুত জায়গায় আমাদের এই সূত্রটা ডিরেক্ট ব্যবহার করতে হবে, বিশেষ করে সেকেন্ড পার্টে তড়িৎ দ্বিমেরু, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, এই সকল অধ্যায়ে আমাদের এই সূত্রটা লাগবে। তখন কিন্তু তোমাকে ফার্স্ট ইয়ারের এইটা আবার প্রমাণ করে দেন তখন ওই সূত্র আবার দেখাবে না কেউ। এই কারণে ভালো করে এটা মাথায় রাখো যে কোনো বস্তুর উপর যদি একই সাথে দুইটা সমমানের বল বিপরীতমুখী হয়ে পরস্পরের সমান্তরালে ক্রিয়া করে তাহলে যে লব্ধি টর্কটা সৃষ্টি হবে সেটাকেই বলা হবে দ্বন্দ্ব বা যুগল। এবার এই দ্বন্দ্ব বা যুগল এর মান কি হবে? এই মান কি হবে? লব্ধি টর্কের মান কি হবে? যে কোনো একটা বলের মান এবং বল দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। আমার কথা বিশ্বাস করতে হবে না, চোখের সামনে ঘটনা দেখো। যে কোনো একটা বলের মান F আর বল দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব কিন্তু এটা না। লম্ব দূরত্ব কি এটা না, লম্ব দূরত্ব লম্ব, এই যে লম্ব দূরত্ব এটা, অর্থাৎ D1 প্লাস D2 দ্যাট ইজ D। তাহলে যে কোনো একটা বলের মান ও বল দ্বয়ের মধ্যবর্তী
লম্ব দূরত্ব টর্ক, যে কোনো একটি বল এবং বল দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে যে কোনো একটি বল এফ আর বল দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব ডি, এটাই হচ্ছে দ্বন্দ্বের হিসাব। কি ক্লিয়ার? পারা যাবে? অনেকে বলতে পারো ভাই আমি আলাদা আলাদা করে দুটো টর্ক হিসাব করে আনবো, সহজ জিনিস বাদ দিয়ে এভাবে কান ধরা যায়। তুমি যদি মনে করো না আমি এইভাবে কান ধরবো, ধরতে পারো, আমার কোনো আপত্তি নেই। তোমাকে আমি সহজ জিনিস একটা শিখাই দিলাম, তুমি যদি মনে করো না আমি সহজ জিনিসটা করবো না, আমি কঠিন জিনিসটাই করবো, তাহলে আর কি বলবো? তাহলে আর বলার কিছু আছে? এই কারণে কঠিন জিনিস আর আমরা যাব না। যখনই আমি দেখব কোনো বস্তুর উপর দ্বন্দ্ব প্রযুক্ত হচ্ছে, দুইটা জোড় বল প্রযুক্ত হচ্ছে, ওকে, তাহলে আমরা বুঝে যাব যে ডিরেক্ট আসো আমরা লব্ধি টর্ক হিসাব করে ফেলি, দ্বন্দ্বের মান হিসাব করে ফেলি। তো সেই দ্বন্দ্বের মান হবে যে কোনো একটা বল ও বলদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। বলো বুঝছো কিনা? ক্লিয়ার? বোঝা গেছে? গুড। তাহলে এবার আমরা ছোট্ট একটা ম্যাথ করি তো, আসো তো ছোট্ট একটা ম্যাথ করি আসো। এটা আসলে এই অধ্যায়ের কোনো ম্যাথই না, ভেক্টর অধ্যায়ের ম্যাথ। বলা হচ্ছে একটি বস্তুর, একটি 1 কেজি ভরের বস্তুর, একটি 1 কেজি ভরের বস্তুর ব্যাসার্ধ ভেক্টর 2i প্লাস 3j মাইনাস কে এত প্রযুক্ত বল 3i প্লাস 2j প্লাস 2k, প্রযুক্ত বল এত নিউটন, ব্যাসার্ধ ভেক্টর এত মিটারে। তাহলে প্রযুক্ত বল এত নিউটন হলে টর্কের মান কত? টর্কের মান হিসাব করতে হবে। করো তো। এটা এই অধ্যায়ের কোনো ম্যাথই না, ভেক্টর অধ্যায়ের ম্যাথ। একটা 1 কেজি ভরের বস্তুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। 1 কেজি ভরের বস্তু, এটা আমার জানারই দরকার নেই। 1 কেজি ভরের বস্তু জেনে আমার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে একটা বস্তুর কি দেওয়া আছে? ব্যাসার্ধ ভেক্টরের মান দেওয়া আছে, যে ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে এইটা, প্রযুক্ত বল ভেক্টর এইটা। তাহলে ভাই আর দেওয়া আছে 2i প্লাস 3j মাইনাস কে, আর এফ দেওয়া আছে 3i প্লাস 2j প্লাস 2k। আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে টর্ক। তাহলে ভাই টর্ক এটা হচ্ছে আর ক্রস এফ, এফ ক্রস আর নো আর ক্রস এফ। তাহলে আই জে কে, আর আমার মনে হয় করে দেওয়া উচিত না। 3 2 minus 1 3 2 2 2 3 সরি 2 3 minus 1 আর 3 2 2, ওকে। তাহলে আই ক্যাপ 3 দুগুণে 6, সূত্রের মাইনাসে প্লাস 2। এবার মাঝখানেটা তুমি প্লাস দিয়েও লিখতে পারো, মাইনাস দিয়েও লিখতে পারো, যার যেটা খুশি। আমি প্লাস দিয়ে উল্টা করে লিখি -3। এটা দেখে করা লাগবে না, এটা তুমি তোমার মতো করে করো, আমি তোমার অলরেডি শিখাইছি, তুমি এটা পারো। তাহলে -3 মাইনাস 2 দুগুণে 4 আর প্লাস কে ক্যাপ 2 দুগুণে 4 3 3 9, তাহলে 6 7 8 8 আই ক্যাপ -7 জে ক্যাপ আর -5 কে ক্যাপ। টর্কের একক কি? নিউটন মিটার, এত নিউটন মিটার। দেখো তো ভাইয়া হয়েছে কিনা? হয়েছে? 8i -7j -5k, গুড। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে টর্ক। এবার টর্কের মান √8 স্কোয়ার -7 স্কোয়ার মানে 7 স্কোয়ার 5 স্কোয়ার। দেখো টর্কের মান কত আসে? এত নিউটন মিটার। এই হচ্ছে টর্ক। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। এবার আসো, আজকে আমরা ম্যাথ করব না, টর্কের আর ম্যাথ করব না। আমরা আরেকটা টপিক একটু দেখব, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। মজার ব্যাপার হচ্ছে কৌণিক ভরবেগ একই জিনিস টর্কের মতো, আমার ডিটেলস আর বলা লাগবে না।
কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করা হয়, রৈখিক ভরবেগকে পি, কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কৌণিক ভরবেগ এল এর সংজ্ঞাটা কি হবে? আসো সংজ্ঞা লিখি। তুমি টর্ক বুঝছো না, কৌণিক ভরবেগ একই রকম ভাবে আমরা আগাবো। যে কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর ও, আগে কি ছিল? ব্যাসার্ধ ভেক্টর আর বল, এবার হবে ব্যাসার্ধ ভেক্টর ও, বলো তো কি? রৈখিক ভরবেগ পি। আগে বলের জায়গা দখল করছে টর্ক, আর রৈখিক ভরবেগ পি এর জায়গা দখল করবে কৌণিক ভরবেগ এল। তাহলে কোন বস্তুর ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক ভরবেগের ভেক্টর গুণনকে কৌণিক ভরবেগ বলে। কৌণিক ভরবেগ বলে। ধরো এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে অক্ষ আর কি। এই বিন্দুর সাপেক্ষে আমরা হিসাব করতে চাই। তাহলে এই বিন্দুর সাপেক্ষে মনে করো এই হচ্ছে একটা বস্তু যার ভর ধরো এম। তাহলে এটা ধরো চিন্তা করো, মনে করো এটা হচ্ছে অক্ষ। এবার এই ভরের যে দূরত্বটা ব্যাসার্ধ ভেক্টর, সেটা হচ্ছে আর। এটা ঘূর্ণন অক্ষ থেকে, এই যে অক্ষ থেকে বস্তুটার দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর। এবার মনে করো এই বস্তুটা ঘুরছে, সে একটা বেগ নিয়ে ঘুরছে। তাহলে এই পয়েন্টে স্পর্শক বরাবর তার বেগ, আমি একটু ঘূর্ণন পথটা আঁকি, এইভাবে ধরো ঘুরছে। ঠিক আছে? তাহলে এই বরাবর তার স্পর্শক বরাবর তার বেগ, দেখো ভালো করে খেয়াল করো, স্পর্শক বরাবর বেগ, তাই না? এই পয়েন্টে এভাবে যদি ঘুরতে থাকে, তাহলে কোনো পয়েন্টে স্পর্শক বরাবর তার বেগ, স্পর্শক বরাবর তার বেগ হচ্ছে ভি। এবার বলো তো রৈখিক ভরবেগ কোন দিকে হবে? রৈখিক ভরবেগকে কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে। তো পি কোন দিকে হবে? পি এর সূত্র কি? পি ইকুয়াল টু এম ভি। ভাই এম এর কোনো দিক আছে না, তাহলে এম একটা স্কেলার রাশি, ভি একটা ভেক্টর রাশি, স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ। তাহলে ভি এর দিক যেদিকে হবে পি এর দিক সেই দিকে হবে। তাহলে ভি যেদিকে পি হবে সেই দিকে, তাহলে পি হবে এই বরাবর, এটা হচ্ছে পি। ভি যেদিকে পি হবে সেদিকে, এটা হচ্ছে পি। বুঝলাম? বি এর দিকে এটা পি আর এটা ব্যাসার্ধ ভেক্টর আর। তাহলে পি এবং আর এর মধ্যবর্তী কোণ, এই যে আরটাকে একটু ঠেলে সামনে নিয়ে গেলে কোণটা পালাম, যেটা হচ্ছে কোণ থিটা। কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এল ইকুয়াল টু কি হবে? এল হবে আর এর সাথে পি এর ক্রস গুণ। কেউ যদি সংজ্ঞা লিখতে গিয়ে উল্টা করে, উল্টা মানে পিটাকে আগে বলে আরটাকে পরে বলে, তাহলে কিন্তু ভুল হবে না। রৈখিক ভরবেগ ও ব্যাসার্ধ ভেক্টরের ভেক্টর গুণনকে কৌণিক ভরবেগ বলে না। পি ক্রস আর হবে না, ঠিক আগের মতো। যেমন আর ক্রস এফ হচ্ছে টর্ক, এফ ক্রস আর না, ঠিক তেমনি ভাবে আর ক্রস পি হচ্ছে কৌণিক ভরবেগ এল, পি ক্রস আর না, পি ক্রস আর না। ঠিক আছে? এটা আমরা নিজেরাই বুঝতে পারবো। এবার আমি যদি বলি মান, কৌণিক ভরবেগের মান এল, এল ইকুয়াল টু হবে আর পি, আর পি এর মধ্যবর্তী কোণের সাইন থিটা। এই হচ্ছে কৌণিক ভরবেগ। যে টর্ক বুঝবে সে কৌণিক ভরবেগও বুঝতে হবে, তার একই কথা। এবার কথা হচ্ছে ভাই কৌণিক ভরবেগের সূত্র এটা হবে, কেন পি ক্রস আর হবে না? যদি এটা মান হয়, দেখো এটা যদি মান হয়, তাহলে এটা মান হলে তো এখান থেকে এটা যদি মানের সূত্র হয়, ওই যে টর্কের ক্ষেত্রে যেভাবে আনছিলাম যে এল ইকুয়াল টু আর পি সাইন থিটা, এটা যদি হয় তাহলে তো ভাই এল এর সূত্র আর ক্রস পিও হতে পারে, এল এর সূত্র পি ক্রস আরও হতে পারে। হ্যাঁ হতে তো পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, কিন্তু কথা হচ্ছে এটা হবে আর ক্রস পি সঠিক, এটা সঠিক সূত্র, কিন্তু এটা হবে না, এটা ভুল সূত্র, এটা হবে না, এটা ভুল সূত্র। বুঝছো? এবার কথা হচ্ছে দেখি তো কেন হবে না। ওই একই কথাই একই রকম ভাবে ধরো কোন একটা বস্তু এভাবে ঘুরছে বৃত্তপথে, এটা হচ্ছে তার ঘূর্ণন অক্ষ। দেখো এই পয়েন্টে তার এই যে স্পর্শক বরাবর বেগ,
এই পয়েন্টে তার এই যে স্পর্শক বরাবর বেগ, এটা হচ্ছে বেগ ভি। ভি যেদিকে পিটাও হবে সেদিকে, ভি যেদিকে থাকবে পিটাও হবে সেদিকে, এটা পি। পি ইকুয়ালটা আসলে কি এমভি। এমভি ঘূর্ণন অক্ষ থেকে এই যে দূরত্বটা, এটা ব্যাসার্ধ ভেক্টর আর, এটা আর। আর আর পি এর মধ্যবর্তী কোণ থিটা। এবার তুমি বলো বস্তুটা কিভাবে ঘুরছে, কিভাবে ঘুরছে, কিভাবে? এই যে এটা বেগ ভি, স্পর্শক বরাবর এইদিকে বেগ ভি, তাহলে এটা যদি ভি হয় ঘুরছে কি এভাবে ঘুরছে, এভাবে ঘুরছে না এভাবে ঘুরছে? বলো বলো ঘুরছে কিভাবে, দেখাও আমার। কোন দিক দিয়ে ঘুরছে? প্রথমটা না দ্বিতীয়টা? এভাবে ঘুরছে না, ঘুরছে এভাবে না। তো এভাবে যদি ঘোরে, এভাবে ঘোরাও, হাত ঘোরাও, হাত ঘুরাইলে এইভাবে, এই যে এভাবে যদি ঘোরে, এইভাবে যদি ঘোরে, তাহলে পি এর ডিরেকশন, এল এর ডিরেকশন, কৌণিক ভরবেগের ডিরেকশন থাকা উচিত কোন দিকে? উপরের দিকে। এই যে আমি যদি হাত আঁকায় দেখাই, যে ডিরেকশনে ঘুরছে আমি সেই ডিরেকশনে এই যে হাত ঘোরাচ্ছি, এই যে সেই ডিরেকশনে আমি হাতটা ঘোরাচ্ছি। তাহলে হাত ঘোরাইলে এই না এল, এই না, এটা এটা এল ডিরেকশন না, উপরের দিকে। এবার দেখি উপরের দিকে কে বলে, কে বলে উপরের দিকে? এল ইকুয়াল টু পি ক্রস আর। দেখি ও কোন দিকে বলে, পি ক্রস আর কোন দিকে বলে? এর দিকটা কি বলতেছে? এটা পি, এটা আর, এটা পি, এটা আর। তাহলে পি ক্রস আর, পি ক্রস আর নিচের দিকে বলতেছে, মিথ্যা বলতেছে, মিথ্যা বলে, মিথ্যা বলে, এটা মিথ্যা বলে, ভুল সূত্র, এটা ভুল সূত্র, এটা হবে না। দেখি তাহলে এল ইকুয়াল টু আর ক্রস পি, এটা সঠিক বলে কিনা? আর ক্রস পি, দেখি তো এটা সঠিক বলে কিনা। এটা আর, এটা পি, আর ক্রস পি, ইয়েস, আর ক্রস পি, দেখো হাতের সাথে মিলে গেছে, আর ক্রস পি, আর ক্রস পি উপরের দিকে। তাহলে হ্যাঁ এটা সঠিক বলতেছে, এটা সত্য বলে, এটা সত্যবাদী সূত্র। তাহলে সত্যবাদী সূত্র, সঠিক সূত্র, সঠিক সূত্র। বুঝতে পারছো? ক্লিয়ার? একই রকম। তাহলে আমরা কৌণিক ভরবেগটাও পেয়ে গেলাম। তাহলে এই যে আমরা এখানে লিখছিলাম, কই কই কই, এই যে পি ইকুয়াল টু এম ভি, এই জায়গাটা দখল করবে এল, এল ইকুয়াল টু হবে আই ওমেগা। তাহলে একটু প্রমাণ করে ফেলি তো, একেবারে সহজ, একেবারে সহজ প্রমাণ করা, একেবারে সহজ। কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আই ওমেগা একটা দৃঢ় বস্তুর জন্য। আসো তো হিসাব করি। এই যে একটা চাকতি, এই চাকতিটা ঘুরবে, এই চাকতিটা ঘুরছে, তাহলে চাকতিটার উপর অনেকগুলো ভর বিন্দু আছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এটা এম অন আর অন, এটা এম টু আর টু, এটা এম থ্রি আর থ্রি, এটা এম ফোর আর ফোর। এরকম অসংখ্য বিন্দু 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 কণা দিয়ে এটা গঠিত, এটা তৈরি। তাহলে বস্তুটা যদি, এটা যদি ঘোরে, এভাবে যদি ঘুরতে থাকে, ধরো এইভাবে ওমেগা কৌণিক বেগ দিয়ে ঘুরছে, এই যে ওমেগা কৌণিক বেগ দিয়ে ঘুরছে, তো এভাবে যদি ঘুরতে থাকে, এই বস্তুটা যদি এভাবে ঘুরতে থাকে ওমেগা কৌণিক বেগ নিয়ে, তাহলে কি এম ওয়ান ঘুরছে না, এম টু ঘুরছে না, এম থ্রি ঘুরছে না, এম ফোর ঘুরছে না? সবাই তো ঘুরছে, সবগুলো ভর বিন্দুই তো ঘুরছে। তাহলে সবগুলো ভর বিন্দু যদি ঘোরে, ধরো আমি এই এম এর কথা যদি বলি, এম ওয়ান ঘুরছে এরকম একটা বৃত্তপথে ঘুরছে, এরকম একটা বৃত্তপথ নিয়ে ঘুরছে, আরন ব্যাসার্ধের এরকম একটা বৃত্তপথ নিয়ে ঘুরছে। তাহলে এম ওয়ান এর স্পর্শক বরাবর বেগ, এই যে স্পর্শক বরাবর বেগ ভি, পি ইকুয়াল টু এম ভি, আর এটা ব্যাসার্ধ ভেক্টর আর, এটা আর। তাহলে আর আর পি এর মধ্যবর্তী কোণ, এই যে এই কোণটা থিটা, এটা আর, এটা পি, আর আর পি এর মধ্যবর্তী কোণ, এই যে এই কোণটা থিটা। ঠিক আছে? এই যে এই কোণটা থিটা। তাহলে এম অন ভরের বস্তু, তো আমি যদি এর জন্য হিসাব করি, এটার জন্য কৌণিক ভরবেগ এল অন, মূল সূত্র কি? মূল সূত্র হচ্ছে আর অন
আর এফ সাইন থিটা নাকি, না আর পি সাইন থিটা, আর পি সাইন থিটা। তাহলে আর অন পি ওয়ান এবং সাইন থিটা, থিটা 90 ডিগ্রি, ওই আগের মতোই, থিটা 90 ডিগ্রি আগের মতোই। কারণ এটা একটা দৃঢ় বস্তু, এটা যদি ঘুরতে থাকে, এটা যদি এভাবে ঘুরতে থাকে, তাহলে যে কোনো পয়েন্টে তার বেগ হচ্ছে স্পর্শক বরাবর এবং কোণ হচ্ছে এই যে আর এর সাথে কোণ হচ্ছে 90 ডিগ্রি, বুঝছো? যে কোনো পয়েন্টে বেগ স্পর্শক বরাবর। ভাই এই কোণটা তো 90 বেশি না, একটু 3D চিন্তা করো, একটু 3D চিন্তা করো। যদি আমি 2D দেখি তাহলে এরকম, এই যে স্পর্শক বরাবর বেগ ভি, এটা স্পর্শক বরাবর বেগ ভি, তাহলে রৈখিক বেগ পি ইকুয়াল টু এম ভি, এম ভি, বুঝছো? এই যেটা ভি, আর এটা ব্যাসার্ধ ভেক্টর আর, আর তাহলে আর আর পি এর মধ্যবর্তী কোণ এই যে থিটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা সাইড থেকে দেখতেছি বলে এরকম মনে হচ্ছে। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আর অন পি, পি ইকুয়াল টু এম ভি, এম ভি, এম অন ভি ওয়ান, এম অন ভি ওয়ান। তাহলে আর অন এম অন ভি ইকুয়াল টু কি, ওমেগা আর। তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা আর ওয়ান, ওমেগা ওয়ান হবে না, ওমেগা সবার জন্য সেম, থিটা সেম, থিটার পরিবর্তনের হার ওমেগা সেম, ওমেগার পরিবর্তনের হার আলফা সেম। এখানে তো আলফা লাগছে না, ঠিক আছে, আলফা লাগছে না, যদি লাগতো এগুলো সব কি, সবগুলো কণার জন্য একই, কৌণিকগুলো সেম। তাহলে ভাই এম অন আর অন স্কোয়ার ওমেগা। ঠিক একইভাবে দ্বিতীয় ভরের জন্য এম টু এর জন্য এম টু আর টু স্কোয়ার ওমেগা, তারপরে ডট 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 এল এন এম এন আর এন স্কোয়ার ওমেগা, বুঝা গেছে? তাহলে অতএব এল ইকুয়াল টু এল ওয়ান প্লাস এল টু প্লাস এল থ্রি প্লাস ডট 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 প্লাস এল এন। বুঝছো কেন কেন যোগ করলাম? কারণ এই যে সবগুলো এভাবে ঘুরছে, এটা এভাবে ঘুরছে, এটা এইভাবে ঘুরছে, এটা এইভাবে ঘুরছে, সবগুলো একই দিকে ঘুরছে, একই দিকে। তাহলে একই দিকে ঘুরলে এল ওয়ান, এল টু, এল থ্রি সব একই দিকে, তাহলে সবগুলোর যোগফল ঠিক আগের মতো। তাহলে এবার এল ইকুয়াল টু কি, এল ওয়ান এটা ইকুয়াল টু কি, এই যে এম অন আর অন স্কোয়ার ওমেগা, এল টু এম টু আর টু স্কোয়ার ওমেগা, ডট 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 এল এন এম এন আর এন স্কোয়ার ওমেগা। নাও ওমেগা কমন নাও, কমন নিলে এম অন আর অন স্কোয়ার, এম টু আর টু স্কোয়ার, এম এন আর এন এর স্কোয়ার। চেনা চেনা লাগে এটারে, দেখো এটারে চেনা চেনা লাগে, চেনা চেনা লাগে। অতএব এল ইকুয়াল টু এটা কি আই আর এটা ওমেগা, তাহলে অতএব এল ইকুয়াল টু আই ওমেগা, শেষ। অতএব এল ইকুয়াল টু আই ওমেগা, বুঝলা? এই তো হয়ে গেল সূত্র। তাহলে এটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র, কৌণিক ভরবেগের সূত্র। ওকে, তোমরা কেমিস্ট্রিতে কৌণিক ভরবেগ পড়ছো? কেমিস্ট্রিতে বলো তো কোথায় পড়ছো? একটু চিন্তা করো তো দেখি কে বলতে পারে কেমিস্ট্রিতে কোথায় পড়ছো কৌণিক ভরবেগের একটা সূত্র, এমভিআর, বোর পরমাণু মডেল, তাই না? কৌণিক ভরবেগের সূত্র এমভিআর ইকুয়াল টু NH/2 পাই। দেখছো কেমিস্ট্রি আমিও পারি, পড়ছো, বাট তোমার কেমিস্ট্রি টিচার কিন্তু শিখায় নাই যে কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু এমভিআর কিভাবে আসলো। বোর মডেলে কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু এমভি আর এটা ইকুয়াল টু NH/2 পাই, NH/2 পাই ছিল এটা বোর মডেলের স্বীকার্য। যে এই এমভিআর কৌণিক ভরবেগ এমভিআর এটা কোথায় আসলো? আমরা তো কৌণিক ভরবেগের সূত্র পাইলাম আই ওমেগা, কি পাইলাম আই ওমেগা, অথবা কি পাইলাম, অথবা পাইলাম আর পি সাইন থিটা। তাহলে কৌণিক ভরবেগের সূত্র এমভিআর কিভাবে আসলো, এমভিআর কিভাবে আসলো দেখবা এমভিআর কিভাবে আসলো। এই যে আসো নিউক্লিয়াস দিয়েই দেখাই, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস সেন্টার, আর এই যে একটা ইলেকট্রন যার ভর এম, সে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, এই যে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। তাহলে এম তার স্পর্শক বরাবর বেগ, এই যে স্পর্শক বরাবর বেগ ভি, তাহলে এটা যদি ভি হয়
তাহলে রৈখিক ভরবেগ পি, এই পি ইকুয়াল টু হবে এম ভি। বৃত্তপথে ঘুরছে, কেন্দ্র থেকে এর যে দূরত্বটা এটাই ব্যাসার্ধ ভেক্টর আর। এবার তুমি বলো এই ব্যাসার্ধ ভেক্টর আর এবং পি, ভি যেদিকে পি তো সেই দিকেই, এটাই তো পি এর দিক। তাহলে আর এবং পি এর মধ্যবর্তী কোণ দেখাও কত, কোণ কত এটা 90 ডিগ্রি থেটা। তাহলে কৌণিক ভরবেগ এল, এল ইকুয়াল টু সূত্র আর পি, তাদের মধ্যবর্তী কোণের সাইন থেটা, থেটা 90 ডিগ্রি। কেমিস্ট্রি টিচার এটা বলো নাই, কেমিস্ট্রি টিচার কি বলছে, বলছে ফিজিক্সে পড়বা। তাহলে এটা আর আর পি ইকুয়াল টু কত এম বি, এই তো হয়ে গেল, এতটুকু জিনিস বলে দিলেই হয়ে যেত। এম বি আর ফিজিক্সের টিচারের জন্য রেখে দিচ্ছে, বলো তো রাগ লাগে না, এই তো এল ইকুয়াল টু এম ভি আর। বোঝা গেছে, ক্লিয়ার। অথবা আরেকটা ভাবে আনা যায়, আরেকটা ভাবে আনা যায়, সেটা হচ্ছে এই যে এম ভরের কণা, তার স্পর্শক বরাবর বেগ ভি, এটা ব্যাসার্ধ আর। তাহলে এল ইকুয়াল টু কি আই ওমেগা না, আই ওমেগা। এবার এটা বিন্দু ভরের বস্তু এম, তার ব্যাসার্ধ আর, আই ইকুয়াল টু জড়তার ভ্রামক এম আর স্কোয়ার, আর ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, আর স্কোয়ার আর কাটাকাটি করে একটা আর, তাহলে এম ভি আর। এই যে এভাবেও কিন্তু দেখানো যায়, যার যেটা ভালো লাগে। বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তাহলে তোমরা এখন কি করবা, তোমরা এখন বাসায় কিছু ম্যাথ করবা, বই দেখে কৌণিক ভরবেগ আর টর্কের ম্যাথ আমার করায় দেওয়ার আগে তুমি করে ফেলবা, তো দেখি তুমি কেমন বুদ্ধিমান, তুমি কেমন ট্যালেন্ট। ঠিক আছে, ওকে। তাহলে আজকে এই পর্যন্ত। কি একজন ছুটি চাইছে, দাঁড়া ওরে আমি ব্যান করবো আজকে, রাসেল আহমেদ, ওরে আমি ব্যান করে দিচ্ছি, ও আর ওই ব্যাপে ক্লাস করতে পারবে না। ছুটি কেন চাইলো, ও কেন ছুটি চাইলো, আমি কি বলছি ছুটি চাওয়া যাবে না, ওরা ব্যান করে দিচ্ছে, দাঁড়াও, ওর আর ওই ব্যাপে ক্লাস করার দরকার নেই। ভাইয়া এটা ক্যালকুলাস দিয়ে করবেন না, না ক্যালকুলাস লাগবে না এখানে, ক্যালকুলাস আচ্ছা ক্যালকুলাস দিয়ে করছি তো, ওই যে ক্যালকুলাস দিয়েই তো এটা করছি। এই যে এটা আমি কোথায় পাইছিলাম, এই যে জড়তার ভ্রামক, এটা এটা যে জড়তার ভ্রামক আই, এটা কই পাইছিলাম, এটা তো ইন্টিগ্রেশন করেই পাইছিলাম, এটা তো ইন্টিগ্রেশন করেই পাইছিলাম। দাদা আরো পড়া নেই তো, সৌরভ রয় কত ভালো স্টুডেন্ট, আরো পড়তে চাই। এত সূত্রের প্রতিপাদন কি মুখস্থ করা লাগবে অ্যাডমিশনের জন্য, লাগবেই না, সূত্র বুঝতে হবে, প্রতিপাদনটা একবার বুঝতে হবে, ঠিক আছে, খাতায় রাখতে হবে, যাতে তুমি যে কোনো সময় এই সূত্রের ডেপথ জানার জন্য, যে সূত্রটা কোত্থেকে আসলো আমি তো ভুলে গেছি, কাহিনীটা কি একটু দেখি তো কাহিনীটা, তখন যেন খাতা উল্টাই দেখতে পারো, বুঝছো, সূত্র বুঝতে হবে, কোত্থেকে আসলো এটা একবার বুঝে রাখতে হবে, বাট মুখস্থ করা লাগবে না, যাতে আমি পরীক্ষায় একেবারে লিখে আসতে পারি টানা মুখস্থ না, ওরকম ভাবে মুখস্থ করতে হবে না, জানা লাগবে যে তুমি জানো কিনা, বুঝতে পারছো। ভাইয়া যেহেতু আমি লেট করেছি, এখন আমার পড়া অনেক জমেছে, জমেছে বের করতে আমার সমস্যা হয়, আমি ফেসবুকে যুক্ত হতে পারছি না, এখন আমি কি করব। ফেসবুকে কেন যুক্ত হতে পারছো না, ফেসবুকে যুক্ত হওয়া তো সহজ, সবাই তো ফেসবুকে যুক্ত হয়েছে। আর যদি ফেসবুকে যুক্ত না হতে পারো তাহলে ওয়েব অ্যাপ থেকে দেখো, ওয়েব অ্যাপে কি সুন্দর করে সাজানো আছে। দাদা চক্রকৃতির ব্যাসার্ধ কি, ওটা এখনো পড়ায়নি ভাই, চক্রকৃতির ব্যাসার্ধ খুব সহজ জিনিস, ওটা এখনো পড়ায়নি। দাদা এসিএস এর টি শার্ট পরে প্রোফাইল পিক দেওয়া পেজটা কি, হ্যাঁ ওইটাই। দাদা উচ্চতা হাঁটা সহজ না নিচু তা, বুঝলাম না, প্রশ্ন বুঝি নাই। অধ্যায় শেষে কিভাবে রিভিশন দিব, অধ্যায় শেষে রিভিশন দেওয়ার পথটা নিজের খুঁজে নিতে হয়। অধ্যায় শেষে কিভাবে রিভিশন দিবা, যা পড়ছো তাই আবার পড়বা, যাতে পরীক্ষায় যে কোনো জিনিস দিলে তুমি পারো। এবার এটার জন্য যেভাবে রিভিশন দেওয়া লাগে সেভাবে তুমি রিভিশন দিবা, বুঝতে পারছো। তুমি যদি এখন রিভিশন দেওয়ার সময় আবার পুরো ক্লাস দেখা শুরু করো, তার মানে কি তুমি যখন ক্লাস করছো তখন তো তাহলে তুমি অনেক কিছু বুঝোনি। তো এই কারণে যখন রিভিশন দিবা তখন খাতা উল্টাবা, কোথাও যদি বেঁধে যাও তাহলে তাড়াতাড়ি একটু ক্লাস দেখে নিলা ওইখানে, বুঝতে পারছো। এমনভাবে রিভিশন দিবা যেন ওই খাতা থেকে, বই থেকে যে ম্যাথ দেওয়া হোক তুমি পারো। দাদা ক্যালকুলেটর হ্যাক্স কবে দিবেন, এই যে কয়েকদিনের মধ্যে দিব।
দাদা উঁচুতে হাঁটা সহজ না নিচুতে হাঁটা সহজ? দুই জায়গায় হাঁটা সহজ। হাঁটা সহজ কঠিন কোনো ব্যাপার না। যদি বলো হেলানো তলে হাঁটা সহজ না কঠিন, তখন একটা ব্যাপার আছে। কিন্তু উঁচুতে হাঁটা সহজ না নিচুতে হাঁটা সহজ? যদি সমতল হয় তাহলে যে কোনো জায়গায় হাঁটা সহজ, নিচের দিকে তাকানো যাবে না। দাদা উইকলি এক্সাম হয় না কেন? আমাদের উইকলি এক্সাম হয় না, আমাদের মেগা এক্সাম হয়। ঠিক আছে দাদা, অন্যান্য চ্যাপ্টার পড়লে এখন কি বুঝবো? ভেক্টর তো শেষ। হ্যাঁ, এখন তো অন্যান্য চ্যাপ্টার, যে কোনো চ্যাপ্টার তুমি বুঝবা। ভেক্টর পড়া থাকলে যে কোনো চ্যাপ্টার বুঝবা। উইকলি হলে ভালো হতো। হ্যাঁ, দেখি উইকলি নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, দেখি কিভাবে নেওয়া যায়। কিন্তু ফিজিক্সে আসলে ওই এক উইকলিতে যা পড়ানো হয় এর উপর পরীক্ষা নেওয়া খুব ডিফিকাল্ট হয়। কারণ ফিজিক্সের এক টপিকের সাথে আরেক টপিক মিশানো থাকে, তো ম্যাথে এটা করা যায়। কারণ ম্যাথে যা পড়াইলো ওখান থেকে ম্যাথ দিল, কিন্তু ফিজিক্সে এটা সম্ভব হয় না। তো তারপরে দেখি আমরা আরও কিভাবে পরীক্ষা বাড়াইতে পারি, দেখি মাস্টারের সাথে আলোচনা করবো না। ডিরেক্ট মহাকর্ষ আর্কাইভ থেকে করতে পারবো? হ্যাঁ অবশ্যই, ভেক্টর পড়া থাকলে সবই করতে পারবা। তবে মাঝে মাঝে দেখবা দুই একটা জিনিস আগের অধ্যায়ে লাগবে, যেমন মহাকর্ষ পড়তে গেলে কাজ ক্ষমতা শক্তির দুই একটা জিনিস লাগবে। বাট আর্কাইভের ক্লাস করলে বুঝে যাবা, অনেক কিছুই বুঝে যাবা, 98% বুঝে যাবা। দাদা এই অধ্যায়ের মেগা এক্সাম কবে হবে? আগে অধ্যায় শেষ হোক তারপরে। দাদা আমি সব সাবজেক্ট ব্যালেন্স করতে পারছি না। পারতে হবে, বুঝছো? সব সাবজেক্ট ব্যালেন্স করতে পারতে হবে, নিজের পথটা নিজে খুঁজে নিতে হবে। আর কলেজে গিয়ে যদি সময় নষ্ট হয় তাহলে কলেজে যাওয়া বাদ দিতে হবে। নিজের খুঁজে নিতে হবে যে আমি, মানে আমার কোনটাতে লাভ হচ্ছে, আমার কোনটাতে ক্ষতি হচ্ছে, এটা খুঁজে নিতে হবে, এটা বুঝতে হবে, বুঝছো? ধরো এক একজন স্টুডেন্টের পড়ার ব্যাপারটা এক এক রকম। তুমি অন্য কাউকে ফলো করতে যাও না, তুমি তোমাকে ফলো করো আর কি। তুমি তোমার রাস্তাটা নিজে তৈরি করো। তুমি এমনভাবে পড়ো যাতে পরীক্ষাতে তুমি ভালো করতে পারো। এখন দেখো কিভাবে পড়লে সেটা ভালো করা যায়। ভাই আপনি কি বিয়ে করছেন? এটা নিয়ে তোমার দরকার কি? হ্যাঁ ফাজিল, মোটিভেশন দিন। না মোটিভেশন দিতে হয় না। মোটিভেশন মোটিভেশন নিজেকে দিবা, নিজেকে নিজে মোটিভেশন দিবা। মোটিভেশন দিয়ে পড়াশোনা হয় না, মোটিভেশন একটা ফালতু জিনিস। দাদা আমি আজকে প্রথম লাইভ ক্লাস কি প্রতিদিন করব নাকি প্রথম থেকে শুরু করব? তুমি বলো, তুমি কি একবারে 15 নম্বর ক্লাস করতে চাও এবং 15 নম্বর ক্লাস করে কি তুমি সব বুঝে গেছো, নাকি প্রথম থেকে ক্লাস করলে ভালো হয়? তুমি টিচার হলে তুমি স্টুডেন্টকে কি সাজেশন দিতে বলো? হ্যাঁ, বেশি মোটিভেশন দিলে সস্তা হয়ে যায়। এই তো সাকিব আল ফাহিম একটা সত্যি কথা বলছে। না ছেলেটা খুব ভালো, আমার ভালো লাগছে সাকিব আল ফাহিমকে, সুন্দর একটা কথা বলছে, বেশি মোটিভেশন দিলে সস্তা হয়ে যায়। হ্যাঁ, বেশি মোটিভেশন দিলে সস্তা হয়ে যায়। ভাই ডিসেম্বরের মধ্যে কি চ্যাপ্টার 6 শেষ হবে? ডিসেম্বরের মধ্যে চ্যাপ্টার 6? ডিসেম্বর, এটা নভেম্বর, ডিসেম্বরে চ্যাপ্টার 6 শুরু হবে কিনা সেটাই তো জানি না, শেষ হবে কিনা এটা কেমনে বলবো। এরপরে যে মহাকর্ষ আমরা শুরু করব, চ্যাপ্টার 6 তো মহাকর্ষ। মহাকর্ষ তো আরো পরে শুরু হবে। ফ্রিকশন কবে পড়াবেন? ফ্রিকশন পড়াবো, এই যে এই টপিকের পরেই পড়াবো, 2-1 দিনের মধ্যেই পড়াবো। দাদা সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার কি আর্কাইভ করতে পারবো? সব চ্যাপ্টারই আর্কাইভ করতে পারবা, তোমার যেটা লাগে তুমি আর্কাইভ থেকে করে নিতে পারবা। তোমার যদি খুবই তাড়াহুড়া থাকে তুমি আর্কাইভ থেকে করে নিতে পারবা। বাট এমন কাজটা করিও না, অনেক স্টুডেন্ট এই কাজটা করে, যে কি কাজটা করে, মানে ওই পরীক্ষার জন্য, ধরো কলেজে কালকে পরীক্ষা আছে, ও কি করে আর্কাইভে আজকে ঢুকে ওই 2-3টা ক্লাস করে টানে 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 ক্লাস করে চলে যায়। তাতে কিচ্ছু লাভ হয় না, কিচ্ছু লাভ হয় না। ধরো কলেজে কালকে একটা অধ্যায়ের পরীক্ষা আছে, তাহলে কি করে ওই আর্কাইভ থেকে টেনে টেনে ক্লাস করে, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আবার এই অধ্যায়ের ধরো লাইভ ক্লাস চলতেছে, লাইভ ক্লাস মিস করে মানে ধরো যে একটা অধ্যায়ের 10টা ক্লাস হলো, ও 2টো ক্লাস বাদ দিয়ে অধ্যায় শেষ করে। এই 2টো ক্লাস বাদ দিয়ে অধ্যায় শেষ করা মানে ওই অধ্যায়টাই ওর হয় নাই, অধ্যায়টাই একেবারে ফাঁকি। তো এই যে কাজ করা যাবে না, এরকম অনেকে করে। ঠিক আছে, অনেক পাগল ছাগল এই কাজগুলো করে, কেন করে আমি জানি না, তবে অনেকে করে। আর কয়টা ক্লাস লাগবে দাদা? আর আজকে কত হলো? 15, 16, 17, 20টা লাগবে, আর 5টা লাগবে। দাদা আপনি সাইকেলে কোন কোন চ্যাপ্টার নেবেন? কোন কোন চ্যাপ্টার নিব এটা তো আসলে এখন বলতে পারতেছি না, তবে এটা দেখা যাচ্ছে সামনে। ভাইয়া কখন ঘুম দিব আর উঠবো ডেইলি? এটা কোনো প্রশ্ন হয় না, এগুলা এগুলা হচ্ছে মানে কোনো কাজের প্রশ্ন না। তোমার যদি রাত জেগে পড়তে মন চায় তুমি রাত জেগে পড়বা, তোমার যদি দিনে পড়তে মন চায় তুমি দিনে পড়বা। ঠিক আছে, তোমার যেটা ভালো হয়। যেমন আমি আমি হচ্ছে একটু বেলা পর্যন্ত ঘুমাই, ঠিক আছে। আমি আবার রাতে অনেক কাজ করি, রাত 2টা 3টা পর্যন্ত, অনেক সময় 4টা পর্যন্ত কাজ করি। তো তোমার যদি এটা মনে হয় তুমি এভাবে করবা, অর্থাৎ দৈনিক 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাবা, পারলে 8 ঘন্টাই ঘুমাও, কিন্তু বাকি সময় পড়াশোনা করো।
দাদা আপনি কোন ক্লাসে পড়ান? আমি পড়াই যে ক্লাস 2, 3, 4, ঠিক আছে, এগুলা পড়াই। তোমরা তো ক্লাস 2, 3, 4-এ পড়ো না? তো তোমাদের পড়াচ্ছি আমি। ভাই আপনি কোন ক্লাসে পড়ান? দাদা কারেন্ট ইলেকট্রিসিটি কবে নিবেন? নিব, সামনে আসছে শুভ দিন, কারেন্ট ইলেকট্রিসিটি শুরু হয়ে যাবে, সমস্যা নাই। দাদা সিকলের ম্যাথ করাবেন না? সিকলের ম্যাথ এই অধ্যায় না, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়। দাদা আমার কলেজে এক্সাম চলতেছে, কি করব? এক্সাম চলতেছে তুমি ঘুম দাও। তোমার কলেজে এক্সাম চলতেছে তুমি কি করবা? তোমার কলেজে এক্সাম চললে তুমি ঘুম দিবা বাসায় বসে, কলেজে এক্সাম দিবা না। তুমি কি এটাই শুনতে চাচ্ছ আমার কাছ থেকে? বলো। কলেজে এক্সাম চললে কলেজে এক্সাম দিবা। কলেজে ধরো যে ভাই কলেজে পরীক্ষা 6টা অধ্যায়ের পরীক্ষা, কলেজের টিচার তো মনে করো একদিনে 2 অধ্যায় শেষ করে মানে হ্যাঁ একদিনে পারলে 1 অধ্যায় শেষ করে দেয়। তো সেভাবে কি অধ্যায় শেষ হয় তুমি বলো? এটা তো বুঝো তুমি, তাই না? তুমি যদি টিচার হইতা, তোমার যদি কেউ বলতো একদিনে ভেক্টর পড়াই দাও, তো এটা কি পড়ানো হইতো না ফাইজলামি হইতো? তাই না? তো কলেজের টিচার এই ফাইজলামিটা করে। ধরো 3 দিন পড়ায় ভেক্টর শেষ করে দেয়। তো 3 দিন পড়ায় ভেক্টর শেষ করাটা মানে কি? এটা হচ্ছে একটা ফাইজলামি করা, যে স্টুডেন্টদের সাথে একটা ফাইজলামি করলো। তো এখন এরকম ফাইজলামি করে তারা আবার কি করে, পরীক্ষাও নেয়। তো কলেজ একটা পরীক্ষা সেন্টার ছাড়া আর কিছুই না। কলেজে আসলে পড়াশোনা হবে এটা তুমি চিন্তাই করো না। এটা চিন্তা মানে ম্যাক্সিমাম কলেজে এটা হয় না, কিছু কিছু কলেজ হয়তো হয়, তবে ম্যাক্সিমাম কলেজে এটা হয় না। তো তুমি চিন্তা করবা যে কলেজে কলেজে আমরা যাই হচ্ছে পরীক্ষা দিতে, কলেজে একটা পরীক্ষা সেন্টার, ওখান থেকে আমাদের পরীক্ষাটা দিতে হয়। বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে এইটা। সো কলেজের উপরে ভরসা করে লাভ নাই। আর কলেজে যদি দেখো যে 6টা অধ্যায়ের পরীক্ষা থাকে, তোমার এখন 3টে অধ্যায় হয়েছে, ভাই তুমি 3টে অধ্যায় ভালো করে পড়ে যাও, পড়ে গিয়ে 3টে অধ্যায়ের উপরে পরীক্ষা দাও, তাহলেই হবে। দাদা কলেজ কি ম্যাটার করে? কোনো ম্যাটার করে না, দুই পয়সাও ম্যাটার করে না। বাট তুমি যদি পড়াশোনা না করো তাহলে কলেজ অনেক কিছু ম্যাটার করে। ধরো তুমি মানে তুমি পড়াশোনা করো নাই, এবার যদি সেটা মনে করো যে বাংলাদেশের সবচেয়ে ভালো কলেজও হয়, তাহলে ওটা অনেক ম্যাটার করে যে আরে এই কলেজের স্টুডেন্টরা এত খারাপ কেন। কলেজ একটা ইট ইট পাথরের একটা দেওয়াল, ঠিক আছে, এটা ছাড়া আর কলেজ কিছুই না। আর তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে যে কোনো কলেজে থেকে ভালো করে রেজাল্ট তৈরি করা সম্ভব। বাট তোমাকে পড়তে হবে, কথা আছে, শর্ত আছে। ভাই কলেজের টিচার 1 মান্থ লাগাইছে ভেক্টর শেষ হইতে, তাহলে তো ভালো, তাহলে তো এটা ভালো কলেজ। 1 মান্থ লাগাইছে, জাস্ট মানে তাও এক মাস পড়াইছে আর কি। দাদা আমার কলেজে সেকেন্ড পেপার পড়াচ্ছে, আমি কলেজে গিয়ে কিছুই বুঝি না, তাই মাঝে মাঝে যাই। হ্যাঁ গুড, মাঝে মাঝে যাবা, মাঝে মাঝে ঘুরতে যাবা, কিন্তু বাসায় বসে পড়বা। আমার কমেন্টে কি দেখা যাচ্ছে? তোমার কমেন্টটা দেখা যাচ্ছে, শুধু ওইটুকু দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। দাদা আমার অনেক ক্লাস মিস হয়েছে, এখন সেই ক্লাসগুলো করো বসে বসে। মিস হয়েছে, তুমি যদি এখন মিস হয়েছে এটা নিয়ে যদি শক করো, ধরো তুমি সকালে একবার মিস হয়েছে দিয়ে 15 মিনিট কান্নাকাটি করলা, বিকেল একবার কান্নাকাটি করলা, দেন রাতে হচ্ছে ভরপেট খাওয়া দাওয়া করে ঘুম দিলা, তাহলে তো কোনো লাভ হলো না। তাহলে যেহেতু ক্লাস মিস দিছো, তার মানে ক্লাস জমে গেছে, তাহলে এখন কি করতে হবে? শোক করতে হবে না, তাহলে তাড়াতাড়ি ক্লাসগুলো শেষ করে ফেলতে হবে। ঠিক আছে, ওকে, তোমাদের প্রশ্নের কোনো শেষ হবে না, অনেক প্রশ্ন, আজকের মতো টাটা।